হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই তোমার মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। তো আজকে লেকচার হচ্ছে আমরা গত ক্লাসে যেখান থেকে আমরা শেষ করছি সেখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। তো আমি আশা করতেছি তোমরা আগে লেকচার দেখে আসছো, তো আগে লেকচার দেখার পরে আজকে লেকচার দেখিও। ওকে, তো আজকে লেকচার স্টার্ট করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, তাহলে চলো আজকে হচ্ছে আমাদের লেকচারটা স্টার্ট করি। তো আমরা গত ক্লাসে কী পড়তেছিলাম ভাই? আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম যে কেন অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ গঠন করে। ওকে, আমরা এটা ব্যাখ্যা করছিলাম। আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ভাই তোমার জটিল যৌগের নামকরণগুলো কীভাবে হয়, বা জটিল যৌগের আমরা মানে সংকরণটা কীভাবে হয়, এই টপিকগুলো আজকে আমরা পড়বো। ওকে, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম টপিকটার নাম দিই, সেটা হচ্ছে ভাই জটিল যৌগের নামকরণ। জটিল যৌগের নামকরণ। আচ্ছা, তো জটিল যৌগের নামকরণ পড়ার জন্য আমাদের প্রথমে ভাই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে লিগ্যান্ড কি। গত ক্লাসে আসলে আমি তোমাকে ব্যাখ্যা করে আসছিলাম লিগ্যান্ড জিনিসটা কি। আমি যদি তোমাকে একটু রিভাইজ দেওয়াই, লিগ্যান্ড কী ছিল ভাই? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় যারা হচ্ছে তোমার ভাই ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কী বলি ভাই? লিগ্যান্ড বলি। ওকে, এই লিগ্যান্ডের মাধ্যমে কিন্তু তোমার জটিল যৌগগুলো গঠিত হয়। তাহলে চলো তোমাকে আমি একটু করে রিভাইজ দেওয়াই এখানে জিনিসটা, যে আমরা আজকে বলবো জটিল যৌগের নামকরণ। তো এটা জানার জন্য আমাদের হচ্ছে লিগ্যান্ডের সাথে একটু পরিচয় হওয়া লাগবে। গত ক্লাসে আমরা মোটামুটি একটু আলোচনা করার চেষ্টা করছি লিগ্যান্ডকে নিয়ে। ওকে, তাহলে চলো আজকে জাস্ট আমি লিগ্যান্ডের ডেফিনেশনটা লিখে দিই। তাহলে ভাই লিগ্যান্ড কী ছিল আমাদের? লিগ্যান্ড ছিল হচ্ছে তোমার যারা ইলেকট্রন দান করে, মানে তাদেরকে আমরা দাতা পরমাণু বা অণু বলি। এদেরকে আমরা কী বলি ভাই? এই লিগ্যান্ড যারা আছে এদের বেসিক্যালি কাজটা কি? ইলেকট্রন দান করে। তাই এই লিগ্যান্ডগুলোকে আমরা কী বলি ভাই? লিগ্যান্ডগুলোকে আমরা বলি দাতা পরমাণু। ওকে, আচ্ছা, তো লিগ্যান্ডের আমরা ডেফিনেশন গত ক্লাসে কী বলছিলাম? যে সন্নিবেশ সমযোজী বন্ধনের সময় যারা হচ্ছে যে ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। অথবা আমি লিগ্যান্ডের সংজ্ঞাটাকে যদি এখানে আরেকবার লিখে দিই, যে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় যারা ইলেকট্রন দান করে তাদেরকে লিগ্যান্ড বলে। ওকে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবা ভাই, সকল জটিল যৌগের মধ্যেই সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকবে। সকল জটিল যৌগের মধ্যে কি থাকবে? সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকবে। অর্থাৎ সকল যৌগে তাহলে কি থাকবে? লিগ্যান্ড থাকবে। ওকে, তাহলে এটা মনে রাখবা যে সকল জটিল যৌগের মধ্যেই তোমার কি থাকবে বলতো? সন্নিবেশ বন্ধন মাস্ট বি থাকবে। অন্যান্য বন্ধনও থাকবে, কিন্তু মাস্ট বি তোমার সন্নিবেশ বন্ধন থাকবে। অর্থাৎ সন্নিবেশ বন্ধন থাকা মানে সকল জটিল যৌগের মধ্যে কী থাকবে তোমার বলতো ভাই? লিগ্যান্ড থাকবে। ওকে, আচ্ছা, তাহলে যদি আমি রিপিট করি এখানে দেখো জিনিসটা কি, যে সকল জটিল যৌগের মধ্যে সন্নিবেশ বন্ধন বিদ্যমান থাকবে, এছাড়াও অন্যান্য বন্ধনও থাকবে, কিন্তু সন্নিবেশ বন্ধন মাস্ট থাকবে। আর সন্নিবেশ বন্ধন থাকা মানে সেখানে কী থাকবে? লিগ্যান্ড থাকবে। কেন? কারণ সন্নিবেশ বন্ধন যখন গঠন হয় যারা ইলেকট্রন দান করে তাদেরকে তো আমরা কী বলি? লিগ্যান্ড বলি। ওকে, আচ্ছা, তাহলে এখন প্রথমে যদি আমি জটিল যৌগের নামকরণ করতে চাই, আমাকে জানতে হবে কোন লিগ্যান্ডকে কী নামে ডাকা হয়, তারপর আমরা জটিল যৌগের নামকরণ করতে পারবো। ওকে, তাহলে চলো আমি তোমাকে জিনিসটা দেখানোর চেষ্টা করি এখানে। তো আমি ধরে এখানে হচ্ছে লিগ্যান্ড দিচ্ছি, কারা কারা লিগ্যান্ড এবং এদের নাম কী হয় সেটা আমরা একটু ধরো ছক করে দিই। এখানে লিখবো লিগ্যান্ড, এখানে লিখবো এদের নাম। ওকে, আচ্ছা, দেখো খুব সিম্পল জিনিস ভাই। ফার্স্টে ধর এখানে আমাদের আছে OH আয়ন, OH মাইনাস। এটা যদি থাকে এটাকে বলা হয় হাইড্রক্সো। এটাকে কী বলা হয়? হাইড্রক্সো। ওকে, ইংলিশ নামটা আমি একটু পরে লিখে দিচ্ছি পাশাপাশি, আগে চলো বাংলা নামগুলো লিখে দিই। তারপর আছে তোমার হচ্ছে NH3। এই যখন লিগ্যান্ড হিসেবে আচরণ করে তখন একটা আমরা বলি অ্যামিন। আমরা কি বলি ভাই? অ্যামিন। তারপর আছে তোমার হচ্ছে ভাই H2O। যখন H2O যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি অ্যাকুয়া। আমরা কি বলি ভাই? অ্যাকুয়া। ওকে, তারপর আছে তোমার হচ্ছে ভাই Cl মাইনাস। যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলি ক্লোরো। তারপর আছে তোমার হচ্ছে ভাই CN মাইনাস। যখন কাজ করে তখন আমরা বলি সায়ানো। আচ্ছা, আরেকটা আছে সেটাকে আমরা এই SCN বলি, SCN মাইনাস, বা এটাকে কোনো কোনো জায়গায় CNS মাইনাস দিয়েও লেখা হয়। মানে SCNটাকে SCN দিয়েও লেখা হয় অথবা CNS দিয়েও লেখা হয়, দুটোটাই সেম আসলে ভাই। তো এটা যদি থাকে তাহলে এটার নাম মনে রাখবা থায়োসায়ানেটো।
এটার নাম হচ্ছে তোমার ভাই থায়োসায়ানেটো। তাহলে এখানে জিনিসটা লক্ষ্য করো ভাই, যদি সিএন মাইনাস থাকে, শুধু সিএন থাকে যদি, তাহলে সেটাকে আমরা বলি সায়ানো, আর সালফার আসার কারণে সেটাকে বলি থায়োসায়ানেটো। ওকে। আর এরপরে যদি তোমার এনও থাকে অথবা যদি এনও প্লাস থাকে, এই জন্যটাকে আমরা বলি তোমার নাইট্রাসো। আমরা কি বলি ভাই? নাইট্রাসো। আর তোমার যদি ভাই O2 মাইনাস থাকে, সেটাকে আমরা বলি তোমার এখানে অক্সো। দেখো OH মাইনাস থাকলে সেটাকে আমরা বলি হাইড্রক্সো, আর যদি O2 মাইনাস থাকে শুধুমাত্র তাকে আমরা কি বলি? অক্সো বলি। ওকে। তারপরে তোমার এখানে যদি F মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা বলি ফ্লোরো। আর যদি Br মাইনাস থাকে, তাহলে এটাকে আমরা বলি তোমার হচ্ছে ব্রোমো। আর যদি I মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা বলি আয়োডো। তাহলে চলো এটাকে একটু উপরে তুলে দিই এবং এখানে দেখা দিই একসাথে। যদি আমাদের I মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা বলি আয়োডো। ওকে, আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো এদের ইংলিশ নামগুলো পাশাপাশি আমরা দেখে ফেলে আসো। যেমন OH মাইনাস, এটার ইংলিশ নাম তাহলে কী হবে? হাইড্রক্সো। এটা কোনো কোনো জায়গায় হাইড্রক্সিডও বলা হয়, কোনো সমস্যা নেই, হাইড্রক্সো বললেও হবে বা হাইড্রক্সিডও বললেও চলবে। ওকে। আচ্ছা, অ্যামিন যেটা আছে, এটার ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই অ্যামিন। ভাই ইংলিশ নামগুলোকে মনে রাখা লাগবে, মাস্ট বি। কেন? একটু পরে বুঝতে পারবা। ওকে। আচ্ছা, H2O যেটা আসবে, এটার ইংলিশ নাম হচ্ছে তোমার অ্যাকুয়া, কারণ এখানে অ্যালফাবেটিক্যাল একটা ব্যাপার আছে। ওকে। তারপরে তোমার হচ্ছে ক্লোরো আছে, এখানে এই ক্লোরোর ইংলিশ নাম কি? ক্লোরোর ইংলিশ নাম তোমার হচ্ছে ভাই ক্লোরোই। তার ইংলিশ নাম হচ্ছে তোমার এখানে ভাই CH, এটা ক্লোরো। ওকে। আর সায়ানো যেটা আছে, এটার ইংলিশ নাম হচ্ছে সায়ানো। থায়োসায়ানো যেটা আছে, এটার ইংলিশ নাম হচ্ছে থায়োসায়ানেটো। নাইট্রাসো যেটা আছে, এটার ইংলিশ নাম হচ্ছে যে নাইট্রাসো। অক্সোর ইংলিশ নাম অক্সো। ফ্লোরের ইংলিশ নাম ফ্লোরো। ব্রোমোর ইংলিশ নাম ভাই ব্রোমো। আয়োডোর ইংলিশ নাম আয়োডো। তাহলে দেখো ইংলিশ নামগুলো যদি আমি একবার রিপিট করি তোমাকে, এখানে দেখো এই যে OH মাইনাস, এটা হাইড্রাক্সো, বাট ইংলিশ নাম হাইড্রক্সো। অ্যামিন, অ্যাকোয়া, ক্লোরো, সায়ানো, তারপরে তোমার থায়োসায়ানেটো, তারপর নাইট্রাসো, অক্সো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো। ওকে। আচ্ছা, তো এই ইংলিশ নামগুলো আসলে তোমার মনে রাখতে হবে, কারণ এখানে অ্যালফাবেটিক্যালের একটা ব্যাপার আসবে কিছুক্ষণ পরে। তাহলে আমরা যেটা করবো এখানে, এই কোন লিগ্যান্ডের নাম কি সেটা আমরা একটু মুখস্থ করে ফেলবো ভাই কষ্ট করে। আশা করি এটা আমরা 2-3 বার বললে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে, এটা খুব কঠিন না। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে ভাই বুঝতে পারছি। তাহলে চলো এরপর আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি যে লিগ্যান্ডের সংখ্যা কত হইলে সেই লিগ্যান্ডের সাবনেম কি হয়, মানে উপপদ কি হয়। তাহলে চলো আমরা এখানে দেখার চেষ্টা করবো। এখন লিগ্যান্ডের সংখ্যা, আমরা লিখবো লিগ্যান্ডের সংখ্যা, এবং এটা হচ্ছে আমরা লিখবো এখানে উপপদ কি হয়। ওকে। দেখো তোমার যদি লিগ্যান্ডের সংখ্যা 1 হয়, তাহলে সেটা কোনো উপপদ থাকে না। যদি লিগ্যান্ডের সংখ্যা 1 হয়, তাহলে সেটা কোনো কি থাকে না? উপপদ থাকে না। যদি লিগ্যান্ডের সংখ্যা 2 হয়, তাহলে সেটাকে আমরা বলি ডাই। উপপদ মানে কি জানো? লিগ্যান্ড লিখার আগে কি শব্দ আমরা ইউজ করবো সেটা। 3 যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি ট্রাই। 4 যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই টেট্রা। ওকে। আর তোমার এখানে যদি 5 হয়, তাহলে সেটাকে আমরা বলি পেন্টা। 6 যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি হেক্সা। আর এরকমভাবে চলতে থাকবে। আসলে 7 হলে হ্যাপটা, আর 8 হলে অক্টো, এভাবে চলতে থাকবে। কেমন? এটা দরকার নেই, 6 পর্যন্ত মনে রাখলেই চলবে। আচ্ছা, তাহলে আমরা লিগ্যান্ডের সংখ্যাও দেখলাম এবং উপপদও দেখলাম। এই জিনিসটা আমাদের নামকরণে সাহায্য করবে। চলো একটু আমরা জটিল যোগে দেখার চেষ্টা করি কী হয়। একটা জটিল যোগে দেখো, এখানে ধরো একটা জটিল যোগ, ধরুন আমি K4 FeCN6 নিচ্ছি। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলে আসছিলাম এই 6 দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়? এই 6 দ্বারা বোঝায় হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এই 6 দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝায়? এই 6 দ্বারা বোঝায় হচ্ছে তোমার সন্নিবেশ সংখ্যা। এই যে CN যেটা দেখতেছ, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই লিগ্যান্ড। তারপরে এই যে আয়রন যেটা দেখতেছ, এটা হচ্ছে আমাদের ভাই অবস্থান্তর ধাতু, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। ওকে। আর এখানে পটাশিয়াম যেটা, সেটা তো এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। ওকে ভাই, তাহলে এখানে হচ্ছে যে আমি যদি এই K4 FeCN6 এর স্ট্রাকচার দেখতে চাই, স্ট্রাকচারটা কীরকম হবে চলো আমরা দেখি আসলে নেক্সট পৃষ্ঠায়।
তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি যে তোমার K4 FeCN6 এটা দেখতে কিরকম হবে। দেখো এখানে যে কেন্দ্রীয় মৌল সেটা হচ্ছে আয়রন, এটা চারপাশে তাহলে সায়ানাইড আছে কয়টা 6টা, এর চারপাশে তোমার এখানে সায়ানাইড আছে 6টা, সায়ানাইড আছে এখানে 6টা। তো এটা কী করবে, এই আয়রনকে ইলেকট্রন দান করবে, এরা হচ্ছে আয়রনকে ইলেকট্রন এভাবে দান করতেছে এখানে। ওকে, আয়রনকে এভাবে ইলেকট্রন দান করতেছে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার এখানে স্ট্রাকচারটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা, যাতে এখানে থার্ড ব্র্যাকেট আছে। এদের স্ট্রাকচার আগে একদম সহজ। আর এটার আগে K4 আছে না ভাই, তাহলে এখানে একটা K4 দিয়ে দাও আগে। এখানে তার একটা K4 দিয়ে দাও। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কমপ্লিট স্ট্রাকচার। আশা করি এটা বুঝতে পারছো ভাই। এখানে এই যে তোমার K4 FeCN6 কীভাবে আঁকে। ওকে, আচ্ছা, এই যে Fe যেটা আছে না, যেটা অবস্থান্তর মৌল, এটাকে আসলে এখানে কেন্দ্রীয় মৌলও বলা হয়। এটা আসলে এখানে কী হিসেবে কাজ করে, অবস্থান্তর মৌলগুলো আসলে এখানে কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে। কেন এরা কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করে, কারণ এদের হচ্ছে যে মানে তবে আমি তো গত ক্লাসে বলছিলাম তোমাদের, এদের কিন্তু ডি অরবিটাল কিন্তু ফুলভাবে ফিল আপ করা থাকে না, আংশিক পূর্ণ থাকে। তাহলে এদেরকে ইলেকট্রন পাইতে হবে, এই জন্য সায়ানাইডগুলো দান করে। এই জন্য দেখো তীর চিহ্নগুলো ভিতরের দিকে, অর্থাৎ সায়ানাইড দান করতে, সেটা বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি তোমার এখানে যে সায়ানাইডকে মানে এই কেন্দ্রীয় মৌলটাকে আসলে সায়ানাইড কী করতেছে, ইলেকট্রন দান করতেছে। আচ্ছা, 6টা দান করতেছে বলে সন্নিবেশ সংখ্যা কয়টা, 6টা। মানে যতটা লিগ্যান্ড থাকে, মানে যতটা লিগ্যান্ড দান করে তাকে আসলে কী বলা হয়, সন্নিবেশ সংখ্যা বলা হয়। যেমন এখানে আমরা গত ক্লাসে বলে আসছিলাম যে 6 দ্বারা আসলে কী বোঝায়, 6 দ্বারা আসলে বোঝায় তোমার এখানে সন্নিবেশ সংখ্যা। ওকে, আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে যদি তোমাকে সন্নিবেশ সংখ্যার ডেফিনেশন জানতে চাই, তাহলে তুমি সন্নিবেশ সংখ্যার ডেফিনেশন কী বলবা, তুমি বলবো যে একটা তোমার এখানে ভাই ওই যে একটা জটিল যৌগ গঠনের সময় কেন্দ্রীয় মৌলের সাথে যতটা লিগ্যান্ড যুক্ত থাকে ততটা লিগ্যান্ডের সংখ্যাকে আমরা বলি সন্নিবেশ সংখ্যা। তাহলে যদি আমি এখানে সন্নিবেশ সংখ্যার ডেফিনেশনটা লিখে দিই এখানে, তাহলে যদি আমি এখানে তোমার এখানে সন্নিবেশ সংখ্যার ডেফিনেশনটা লিখে দিয়ে আসো, সন্নিবেশ সংখ্যা যেটা আছে এদের যদি ডেফিনেশনটা লিখে দিয়ে আসো, এদের ডেফিনেশনটা কী হবে, এদের ডেফিনেশন হবে এরকম তোমার যে জটিল যোগে কেন্দ্রীয় মৌলের সাথে, জটিল যোগে কেন্দ্রীয় মৌলের সাথে যতটি লিগ্যান্ড যুক্ত থাকে তাই হলো ওই জটিল যৌগটির সন্নিবেশ সংখ্যা। তাই হলো ওই জটিল যৌগটির সন্নিবেশ সংখ্যা। জটিল যৌগটির সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার, সন্নিবেশ সংখ্যা। একটা জিনিস দেখো ভাই, এই ক্ষেত্রে 6টা লিগ্যান্ড আসলে যুক্ত আছে, তাই আসলে এটা সন্নিবেশ সংখ্যা কত হয়, 6 হয়। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের সাথে 6টি লিগ্যান্ড যুক্ত আছে, 6টি লিগ্যান্ড যুক্ত আছে, তাই এই যোগের সন্নিবেশ সংখ্যা হলো 6। সন্নিবেশ সংখ্যা হলো 6। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা দেখি তোমার হচ্ছে ভাই লিগ্যান্ডের প্রকারভেদ। চলো আমরা এখন দেখার চেষ্টা করবো তোমার হচ্ছে ভাই লিগ্যান্ডের প্রকারভেদ। ভাই পড়াচ্ছিলেন লিগ্যান্ডের নামকরণ, লিগ্যান্ডের প্রকারভেদে কেন, সরি জটিল যৌগের নামকরণ, এখন লিগ্যান্ডের প্রকারভেদে কেন চলে গেছেন একটু পরে বুঝতে পারবো। লিগ্যান্ডের প্রকারভেদ তোমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, দেখো আমরা লিগ্যান্ডকে দুইটা পর্যায়ে দুইটা ইয়াতে ভাগ করতে পারি, গ্রুপে ভাগ করতে পারি। এক প্রকার গ্রুপের নাম হচ্ছে তোমার আমরা বলতে পারি উইক লিগ্যান্ড বা উইক ফিল্ড লিগ্যান্ড, আর এটাকে আমরা বলতে পারি স্ট্রং লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে, তাহলে দেখো এক প্রকারের নাম হচ্ছে তোমার ভাই উইক লিগ্যান্ড, অথবা এটাকে আমরা বলতে পারি উইক ফিল্ড লিগ্যান্ড। আর আরেক ধরনের লিগ্যান্ড আছে আমাদের, এটাকে আমরা বলি তোমার হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড।
আচ্ছা ভাই উইক লিগান্ড কারা কারা দেখো দেখাচ্ছি। তোমার হচ্ছে যে এই এফ মাইনাস, তারপরে তোমার এই যে সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, ওএইচ মাইনাস, তারপরে তোমার এসসিএন মাইনাস, তারপরে তোমার এখানে H2O, এরা সবাই হচ্ছে তোমার উইক লিগান্ড। ওকে, আর স্ট্রং লিগান্ড কারা ভাই? স্ট্রং লিগান্ড কারা? এরা বাদে বাকিরা যারা আছে, যেমন অ্যামোনিয়া, তারপরে তোমার এখানে সিএন মাইনাস আছে, তারপরে তোমার এখানে সিও আছে, এরা সবাই কী হয় বলতো? এরা সবাই কিন্তু তোমার এখানে স্ট্রং লিগান্ড হয়ে থাকে। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো তুমি এখানে ভাই। ওকে ভাই, তাহলে এবারে দেখো এই যে লিগান্ডের প্রকারভেদ কেন লাগবে এখন তুমি বুঝতে পারবা। দেখো তোমাদের এই চ্যাপ্টারে একটা টপিক আছে ভাই, যেটাকে আমরা বলি সংকরায়ন। এই সংকরায়নটা নিয়ে আমরা একদম ডিটেলস আলোচনা করবো এই চ্যাপ্টারে, কিন্তু আপাতত আমাদের সংকরায়নটা নিয়ে ডিটেলস আলোচনা করার দরকার নেই, এবং সংকরায়ন কী জিনিস সেটাও আমাদের বোঝার দরকার নাই। আমি সব তোমাকে বোঝাবো, জাস্ট আপাতত আমি তোমাকে একটা শর্টকাট শেখাই, যেটা তোমার এমসিকিউতে দিবে। সেটা তোমাকে করবে কি, তোমাকে জিজ্ঞেস করবে এই একটা জটিল যোগ দিয়ে দিবে, বলবে এই জটিল যোগের সংকরায়ন কত হবে। তাহলে চলো আমরা আগে প্রথমে দেখে ফেলি জটিল যোগের সংকরায়ন। জটিল যোগের সংকরায়ন ভাই ঘাবড়ানোর কিছু নাই, আমি তোমাকে বলি, আমি জাস্ট তোমাকে একটা শর্টকাট শেখাবো। সংকরায়ন জিনিসটা কি, সংকরায়ন কীভাবে বের করে, সব আমরা একদম ডিটেলসে পড়বো। 3 থেকে 4টা ক্লাস লাগবে আমাদের সংকরায়নের উপরে, একদম আমরা ভেঙে ভেঙে পড়বো। কিন্তু এখন সংকরায়ন কী জিনিস, সংকরায়ন দিয়ে কী করে কিছুই জানার দরকার নাই, জাস্ট এমসিকিউর জন্য তোমাকে আমি একটা জিনিস শেখাচ্ছি, কারণ মাঝে মাঝে তোমাকে এই যে জটিল যোগের সংকরায়নে এমসিকিউ জিজ্ঞেস করে। ওকে, জটিল যোগের সংকরায়ন কীভাবে বের করে সব আমরা শিখবো যখন আমরা সংকরায়ন পড়ে ফেলবো তখন। কিন্তু আপাতত তুমি যেন এমসিকিউ অ্যান্সার করতে পারো, এই জন্য তোমাকে আমি একটা শর্টকাট শেখাবো এখন। ওকে, জটিল যোগের সংকরায়ন বের করার জন্য দেখো এখানে আমরা 2টা ছক করবো ভাই। এক পাশে আমরা লিখবো তোমার এখানে সন্নিবেশ সংখ্যা, এক পাশে এখানে আমরা লিখবো তোমার এখানে সন্নিবেশ সংখ্যা, আর এক পাশে আমরা লিখবো এখানে সংকরায়ন। সংকরায়ন দেখো এটা দ্বারা কী বোঝাচ্ছি, দেখো তোমার যদি ভাই সন্নিবেশ সংখ্যা 2 হয়, যদি তোমার সন্নিবেশ সংখ্যা কত হয় ভাই 2 হয়, যদি তোমার সন্নিবেশ সংখ্যা যদি 2 হয়, মনে রাখবা সংকরায়ন হবে এসপি। সন্নিবেশ সংখ্যা 2 হলে সংকরায়ন কী হবে, এসপি হবে। যদি সংকরায়ন সংখ্যা তোমার 3, সন্নিবেশ সংখ্যা তোমার 3 হয়, সংকরায়ন হবে তোমার sp2। যদি তোমার সন্নিবেশ সংখ্যা 4 হয়, সংকরায়ন হবে তোমার এখানে sp3। আর যদি সন্নিবেশ সংখ্যা তোমার 5 হয়, তাহলে সংকরায়ন হবে তোমার এখানে sp3d বা dsp3। আর যদি তোমার সন্নিবেশ সংখ্যা 6 হয়, তাহলে তোমার সংকরায়ন হবে sp3d2 বা d2sp3। আচ্ছা তাহলে দেখো আমি এখানে তাহলে বললাম সন্নিবেশ সংখ্যা 2 হইলে সংকরায়ন হবে তোমার এখানে কি বলতো sp হবে। যদি সন্নিবেশ সংখ্যা 3 হয়, তাহলে তোমার এখানে সংকরায়ন কি হবে, sp2 হবে। sp2 যদি সন্নিবেশ সংখ্যা তোমার 4 হয়, সংকরায়ন কি হবে, সংকরায়ন হবে তোমার এখানে sp3। যদি সন্নিবেশ সংখ্যা এখানে 5 হয়, তাহলে তোমার সংকরায়ন হবে এখানে sp3d বা dsp3। আর যদি সন্নিবেশ সংখ্যা 6 হয়, তাহলে তোমার এখানে সংকরায়ন হবে sp3d2 বা d2sp3। ভাই এটা কীভাবে হয়েছে এখন কিচ্ছু জানার দরকার নাই, জাস্ট সিম্পল তুমি ভাই মনে রাখো, আমি তোমাকে সব ডিটেলসে পড়াবো, কিন্তু এখন জাস্ট এমসিকিউ পড়ার জন্য। ওকে, দেখো 2 হইলে sp, দেখো srp 2টা আছে, srp2 তার মানে s একটা, p2 p 2টা তার মানে 3টা, তার টোটাল সন্নিবেশ সংখ্যা 3। 4 হলে sp3, 5 হলে sp3d বা dsp3, আর 6 হলে sp3d2 বা d2sp3। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কখন আমরা এখানে sp3d অথবা sp3d2 ইউজ করব, আর কখন হচ্ছে আমরা dsp3 বা d2sp3 ইউজ করব। ওকে, কারণ আমি বলতেছি সন্নিবেশ সংখ্যা 5 হইলে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, 6 হইলে এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কোয়েশ্চেন হচ্ছে আমরা কখন এগুলো ইউজ করবো আর কখন এগুলো ইউজ করব। দেখো যদি উইক লিগ্যান্ড হয়, যদি কী হয় বলো তো, উইক লিগ্যান্ড হয় তাহলে আমরা এটা ইউজ করব। যদি আমার কাছে কী হয়, যদি আমার কাছে যদি উইক লিগ্যান্ড হয়, যদি আমার কাছে উইক লিগ্যান্ড হয় তাহলে আমরা এটা ইউজ করবো। আর স্ট্রং লিগ্যান্ড হইলে আমরা এটা ইউজ করব। স্ট্রং লিগ্যান্ড হইলে আমরা কি ইউজ করব, এটা ইউজ করব। চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আসো। সাপোজ আমি তোমাকে বললাম K4FeCN6, K4FeCN6 এটার সংকরায়ন কত। তোমার ভাই সিম্পল কাজ হচ্ছে, তুমি এখানে দেখতেছো সন্নিবেশ সংখ্যা যেটা আছে এটাকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলি, কোঅর্ডিনেশন নাম্বার। সন্নিবেশ সংখ্যার ইংলিশ নাম কি, কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তো যদি আমি এখানে তোমাকে লিখে দিই সন্নিবেশ সংখ্যার ইংলিশ যেটা আছে এটার নাম হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার এটাকে সংক্ষেপে CN দিয়ে লেখা হয়, C.N। এটাকে সংক্ষেপে কী দিয়ে লেখা হয়, C.N দিয়ে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে ভাই, 6 হবে, কারণ এখানে দেখো 6 আছে, রাইট। আচ্ছা
এটা কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6 হবে এখানে। তাহলে আমাকে বলো কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, 6 হইলে হয় sp3d2 হবে, না d2 sp3 হবে। তো cnটা কিসের পর্যায়ে পড়ে? cnটা কিন্তু তোমার এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং হলে কিন্তু d2 sp3 হবে। ওকে, তাহলে এটা সংকরণ কি হবে ভাই? এটা সংকরণ হবে তোমার এখানে d2 sp3। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তার মানে তোমার দেখো এই 4 পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই। 2 3 4 এর মধ্যে 2 3 4 এর মধ্যে তোমার কি ভাই, তোমার যেটাই থাকুক, মানে তোমার এখানে খেয়াল করে দেখো 2 3 4 এর মধ্যে তোমার এখানে ভাই যেটাই থাকুক না কেন সবসময় sp অথবা sp2 অথবা sp3 হবে। কিন্তু 5 এবং 6 আসলে তোমাকে চিন্তা করতে হবে। 5 আসলে sp3do হইতে পারে বা d sp3 হইতে পারে, 6 আসলে sp3d2 হইতে পারে বা d2 sp3 হইতে পারে। তুমি কখন কোনটা ইউজ করবা? যদি উইক লিগ্যান্ড হয় তাহলে তোমার হচ্ছে ভাই এই sp3d2 ইউজ করবা, আর যদি স্ট্রং লিগ্যান্ড হয় তাহলে তুমি এটা ইউজ করবা। ওকে, আশা করি এটা বুঝতে পারছো এখানে। তাহলে চলো এগিয়ে আমরা দেখে ফেলি এখানে যে সংকরণ কি কি হইলে এদের জ্যামিতিক চিত্রটা কীরকম হবে। তো আমি তোমাকে একটা জেনারেল জ্যামিতিক গঠন এখানে লিখে দিব, কিন্তু এদের কিন্তু কিছু কিছু ব্যতিক্রমও হইতে পারে। ওকে, তো দেখো আমি তোমাকে একবার বুঝাই বলি, তোমাকে আমি বেশি লোড দিচ্ছি না ভাই, তোমাকে আমি জাস্ট এতটুকু বলতেছি, এই যে জটিল জঙ্গের সংকরণ আছে না, এটা শুধুমাত্র তুমি এমসিকিউর জন্য পড়ো। মানে আপাতত আমি তোমাকে এটা একদম ডিটেলসে পড়াবো কখন বলো তো, যখন আমি তোমাকে সংকরণ পড়াই দিব। আমি তোমাকে এখন সংকরণ পড়াই নেই, আমি জাস্ট তোমাকে এমসিকিউর জন্য রেডি করতেছি, যেন তুমি চটপট দেখে সন্নিবেশ সংখ্যা দেখে তুমি আসলে বলে দিতে পারবে এটা সংকরণ কত, কারণ এটা সংকরণ অনেকবার জিজ্ঞেস করে পরীক্ষায়। ওকে, আর মেনলি প্যাসকায় 5 আর 6তে প্যাস খাওয়ার কিছু নেই ভাই। আমি তোমাকে উইক লিগ্যান্ড কারা সেটাও শিখাইছি, স্ট্রং লিগ্যান্ড কারা সেটাও শিখাইছি। যেমন এখানে হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আছে বলে দেখো এখানে যেহেতু 6, এখানে যেহেতু 6, তাহলে তোমার হাতে দুটো অপশন আছে। কি কি অপশন? তোমার হাতে একটা অপশন আছে sp3d2, বা আরেকটা অপশন আছে তোমার এখানে এই d2 sp3। ওকে, এখন তুমি কোন অপশনটা হাতে নিবা? তুমি দেখতেছো তোমার এখানে হচ্ছে যে এটা হচ্ছে স্ট্রং, তাহলে তোমার এখানে এটা তুমি হচ্ছে যে গ্রহণযোগ্য করবা, এটা কিন্তু এখানে গ্রহণযোগ্য না যেহেতু এটা স্ট্রং। ওকে, তাই তুমি এখানে d2 sp3 বলছো। আশা করি এটা বুঝতে পারছো এখানে। তাহলে চলো এদের একটা অ্যাপ্রক্সিমেট আমরা জ্যামিতিক গঠনটা কীরকম হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। তবে এদের কিন্তু কিছু জ্যামিতিক গঠনের কিন্তু কিছু ব্যতিক্রম হতে পারে, আমি তোমাকে দেখাবো। জ্যামিতিক গঠন, জ্যামিতিক গঠন দেখো, যদি sp হয়, যদি কি হয় বলো তো, যদি sp হয়, তাহলে আমি সবগুলোর জন্য একটু করে 3 চিহ্ন ডেকে দিই এখানে, আলোচনা টেনে দিই এখান থেকে। এই জ্যামিতিক গঠনগুলো কীভাবে আসছে সব আমরা ডিটেলসে পড়বো কোথায়, যখন আমরা সংকরণ পড়বো। জাস্ট আমি তোমাকে করে একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি এখানে, এবারে টেনশন করার কিছু নেই, জাস্ট এমসিকিউর জন্য আপাতত এটা মুখস্থ রাখবা। দেখো যদি ভাই এই 2 হয়, 2 হলে মনে রাখবে কি সরল রেখা, মানে এটা জ্যামিতিক গঠন হবে সরল রৈখিক। তাহলে যদি কোনো একটা যোগের সংকরণ sp হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তার হচ্ছে যে ভাই জ্যামিতিক গঠনটা কী হবে? সরল রৈখিক হবে। sp2 হইলে বেশিরভাগ ক্ষেত্রে তার জ্যামিতিক গঠনটা হবে সমতলীয় ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার। তারপর তোমার যদি ভাই sp3 হয়, তাহলে এটার গঠন হবে চতুস্তলকীয়। যদি তোমার 5 হয়, মানে sp3d বা d sp3 হয়, তাহলে এটাই হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে দ্বিপিরামিডীয় ত্রিভুজাকার, দ্বিপিরামিডীয় ত্রিভুজাকার। আর যদি তোমার এখানে 6 হয়, তার মানে এটার আকার হবে তোমার এই অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, অষ্টতলকীয়। আমি তোমাকে জাস্ট একটু করে বলি, যদি সংকরায়ন sp হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সরলরেখিক হবে, sp2 হইলে বেশিরভাগ ক্ষেত্রে সমতলীয় ত্রিভুজাকার হবে, sp3 হইলে চতুস্তলকীয় হবে, sp3d হইলে বা dsp3 হইলে দ্বিপিরামিডীয় ত্রিভুজাকার হবে, sp3d2 মানে 6 হইলে অষ্টতলকীয় হবে। ভাই এটা কেন হচ্ছে? সব যখন আমরা তোমার সংকরায়ন পড়বো তখন আমরা এটা ডিটেলসে জানতে পারবো কেন এরকম স্ট্রাকচার হচ্ছে, সব আমি ডিটেলসে পড়াবো, টেনশন নিও না। কিন্তু এখন আপাতত এমসিকিউর জন্য কি হইলে কি হয় এটা মনে রাখলেই চলবে, মানে তোমার এত কিছু বোঝার দরকার নেই। তবে এদের কিন্তু কিছু ব্যতিক্রম করতে পারে। যেমন চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আসো। ওকে, চলো আমরা তাহলে কিছু এক্সাম্পল দেখে আসো। চলো আমরা তাহলে কিছু এখানে এক্সাম্পল দেখি, তারপর আমরা নামকরণ স্টার্ট করতেছি। চলো এখানে আমরা প্রথমে কিছু এক্সাম্পল দেখি। দেখো ফার্স্টে আমি যদি তোমাকে বলি, ধরো আমি তোমাকে কিছু এখানে আয়ন দিয়ে আসো। ধর এখানে আমি তোমাকে বললাম সিলভার NH3 ওকে, তাহলে এইটার তোমার এখানে ধর এখানে প্লাস লেখা, যাই হোক। আর আমি তোমাকে বললাম এটা জ্যামিতিক গঠন কীরকম হবে। দেখো এখানে 2 আর 2 আছে না, তাহলে সংকরায়ন হবে sp, তাহলে এটা জ্যামিতিক গঠন হবে তোমার এখানে সরল রৈখিক, যেহেতু sp সংকরায়ন আছে। ওকে, আচ্ছা তারপর দেখো, তারপরে তোমার এখানে ধরো CuCl2 লেখা,
CuCl2 লেখা, CuCl2 মাইনাস লেখা। দেখো এখানে Cl2 আছে না, তাহলে 2 আছে, তাহলে এখানে sp সংখ্যা রাখতে হবে, তাহলে এটা হবে সরল রৈখিক হবে। ওকে, আচ্ছা। তারপরে তোমার এখানে দেখো CuCl4 লেখা, তাহলে এখানে 4 লেখা না, তাহলে 4 মানে কি sp3 তোমার এখানে। সো sp3 মানে এটার আকার কি রকম হবে, চতুস্তলকীয়। কিন্তু আমি বলছি এখানে কিন্তু কিছু ব্যতিক্রমও আছে, আমি চলো তোমাকে ব্যতিক্রমগুলোও দেখাই দিই। ব্যতিক্রমগুলো কেন হয় সব আমরা ডিটেলস আলোচনা করবো। কোথায় বলো তো, সব আমরা ডিটেলস আলোচনা করবো। তোমার হচ্ছে যখন আমরা পড়বো, তোমার হচ্ছে কি বলো তো, ওই যে সংকরণ যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো যে কেন ব্যতিক্রম হচ্ছে। ওকে, এখন জানার দরকার নেই, জাস্ট এখন উদাহরণগুলো মুখস্থ রাখো। দেখো 2টা জায়গায় ব্যতিক্রম হয়। একটা হচ্ছে দেখো নিকেল CN4, ধরো এখানে লেখা 2-, তাহলে এটার আকার দেখো, এটা sp3, তাহলে হিসাব অনুযায়ী আকার কিন্তু হওয়ার কথা ছিল চতুস্তলকীয়, কিন্তু এটা হয়ে যাবে তোমার সমতলীয় বর্গাকার। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সমতলীয় বর্গাকার। তারপর দেখো তোমার এখানে ধরো CuNH3 4 আছে, CuNH3 4 আছে, তাহলে এটা কি S4টা আছে না কোঅর্ডিনেশন নাম্বার, তাহলে হিসাব অনুযায়ী এটা sp3 হওয়ার কথা ছিল, কিন্তু এটা যেটা হবে সমতলীয় বর্গাকার হবে, সমতলীয় বর্গাকার হবে। ওকে, তারপর দেখো এই দুটাই শুধুমাত্র ব্যতিক্রম ভাই, অন্যগুলোতে কোনো ঝামেলা নেই। যেমন এখানে যদি তোমার এখানে থাকে FeCN6, তারপর ধর এখানে তোমার আছে 4-, তাহলে এটা দেখো তো এখানে 6 আছে না, তাহলে 6 মানে কি বলতো, 6 মানে তোমার হচ্ছে ভাই sp3d2 হবে, বা d2 sp3 হবে। 6 মানে হচ্ছে যে অষ্টতলকীয়, তো এটার আকার হবে কিন্তু অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। আচ্ছা, তারপরে তোমার এখানে ধরো FeCN6, 3- আছে, তাহলে এখানে 6 আছে, তাহলে এটার আকার হবে অষ্টতলকীয়। তারপর ধরো সেই এখানে লেখা আছে আয়রন F6, তারপর এখানে তোমার হচ্ছে ভাই 3- আছে, তাহলে এটার আকার হবে তোমার এখানে ভাই অষ্টতলকীয়, 6 আছে বলে। আমি তোমাকে বিভিন্ন যৌগের আকারগুলো সম্পর্কে একটা আইডিয়া দিলাম। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কি মনে রাখবো, এখান থেকে দেখো সবগুলোর ক্ষেত্রে সেম নিয়ম মানতেছে, কিন্তু এই দুইটা একটু স্পেশাল, একটু ভিন্নতা প্রকাশ করতেছে। তাই এই দুইটা থেকে বেশি কোয়েশ্চন আসে, যদিও এখানে 4, তাহলে হিসাবে চতুস্তলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু এরা কি হয়ে যায়, সমতলীয় বর্গাকার হয়ে যায়। সো এক্সাম্পলগুলো একটু মাথায় রাখলে তারা দেখবো যে আমাদের MCQগুলো পারতে সুবিধা হচ্ছে। তাহলে চলো আমি এটাকে একটু এই পাশে নিয়ে যাই। আশা করি তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পারছো ভাই। তো এখানে দেখো আমি তোমাকে প্রথমে কিন্তু বলছি কিছু কিছু কিন্তু ব্যতিক্রম দেখা যায়, যেমন এখানে ব্যতিক্রমগুলো এখানে দিতে হচ্ছে। কেন ব্যতিক্রম দেখা যায় সব আমরা যখন সংকরায়ণ পড়বো তখন আমরা বুঝতে পারবো, এখন আমরা বুঝতে পারবো না। আমি বললেও তুমি বুঝবা না এখন। ওকে, তাই আমি তোমাকে বলতেছি আপাতত তুমি এটুকু মনে রাখো, তোমার এত বেশি বোঝার দরকার নেই এখন। যখন আমরা সংকরায়ণ পড়বো তখন আমি ডিটেলসে পড়াবো এটা। ওকে, আচ্ছা, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে দেখো তো আজকে আমরা কী বললাম। আজকে আমরা প্রথমে বললাম হচ্ছে তোমার ভাই জড়িত যৌগের নামকরণ পড়বো, তার জন্য আমরা লিগ্যান্ডের নামকরণ পড়ছি। লিগ্যান্ডের সংখ্যা কী হলে তার উপপদ কী হয় সেটা পড়ছি। লিগ্যান্ডের সংকরায়ণ পড়ছি, লিগ্যান্ডের প্রকারভেদ পড়ছি, এবং আমরা কিছু এক্সাম্পল এখানে দেখছি। তাহলে এবার চলো আমরা এখন স্টার্ট করবো মেইনলি আমাদের জটিল যৌগের নামকরণ। তো একটা জিনিস দেখো, একটা জটিল যৌগের মধ্যে আসলে মানে তোমার 2 ধরনের আয়ন থাকে। ওকে, তো একটা হচ্ছে যে সাধারণ আয়ন থাকে, একটা জটিল আয়ন থাকে। আমি তোমাকে একবার জিনিসটা চলো বুঝাই বলি এখানে, যে একটা জটিল যৌগের মধ্যে 2 ধরনের জিনিস থাকে। এটা যদি আমাদের একটা জটিল যৌগ হয়, এটা যদি জটিল যৌগ হয়, এটা 2 ধরনের জিনিস নিয়ে গঠিত। আমাদের একটা জটিল যৌগ 2 ধরনের জিনিস নিয়ে গঠিত। এখানে একটা সাধারণ আয়ন থাকবে, তার এখানে একটা জটিল আয়ন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে একটা জটিল যৌগের মধ্যে কি থাকে ভাই, 2 ধরনের আয়ন থাকে, একটা সাধারণ আয়ন থাকে, একটা জটিল আয়ন থাকে। তো এখানে জটিল আয়নটা যদি ক্যাটায়ন হয় তাহলে এটা হবে অ্যানায়ন, আর এটা যদি অ্যানায়ন হয় তাহলে এটা হবে তোমার এখানে ক্যাটায়ন। ওকে ভাই, তাহলে যেমনটা আমরা বলতেছিলাম এখানে যে একটা জটিল যৌগের মধ্যে 2 ধরনের আয়ন থাকে, একটাকে আমরা বলি সাধারণ আয়ন, একটাকে আমরা কি বলি ভাই, জটিল আয়ন বলি। তো যদি তোমার এখানে সাধারণ আয়নটা যদি অ্যানায়ন হয় তাহলে জটিল আয়ন হবে ক্যাটায়ন, আর যদি সাধারণ আয়ন যদি ক্যাটায়ন হয় তাহলে জটিল আয়ন হবে
এবং তোমার এখানে অ্যানায়ন। কোনো কারণে তুমি যদি ভাই এই জটিল আয়নের নামকরণটা শিখতে পারো, কোনো কারণে তুমি যদি ভাই এই জটিল আয়নের নামকরণটা শিখতে পারো, জটিল যোগের নামকরণ করা তোমার জন্য কোনো ব্যাপারই না। আরেকবার জিনিসটা বুঝাই বলি, একটা জটিল যোগে দুই ধরনের জিনিস নিয়ে, দুই ধরনের আয়ন নিয়ে গঠিত হয়। এর মধ্যে একটা সাধারণ আয়ন থাকবে, একটা জটিল আয়ন থাকবে। যদি সাধারণ আয়নটা ক্যাটায়ন হয় তাহলে জটিল আয়নটা ক্যাটায়ন হয়, তাহলে সাধারণ আয়ন হবে অ্যানায়ন, জটিল আয়ন অ্যানায়ন হলে সাধারণ আয়ন হবে ক্যাটায়ন। আর যদি কোনো কারণে তুমি একবার জটিল আয়নের নামকরণটা শিখতে পারো, তাহলে তোমার হচ্ছে ভাই জটিল যোগের নামকরণ করা কোনো ব্যাপারই না। ওকে, তাহলে আমরা মেইনলি ফোকাস করবো জটিল যোগের নামকরণের ক্ষেত্রে জটিল আয়নের নামকরণে। তাহলে চলো জটিল যোগের নামকরণ পড়ার আগে আমরা তারা চলো ডিসকাশন করি জটিল আয়নের নামকরণকে নিয়ে। আগে জটিল আয়নের নামকরণ, যদি আমরা জটিল আয়নের নামকরণ শিখতে পারি তাহলে আমাদের জন্য জটিল যোগের নামকরণ কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে জটিল আয়নের নামকরণ আমরা কিভাবে করব। একটা জটিল আয়নের 3টা পার্ট থাকে, মনে রাখবা। দেখো, একটা জটিল যোগে পার্ট থাকে 2টা, ওই জটিল আয়ন, ওই একটা সাধারণ আয়ন, একটা জটিল আয়ন, ওই জটিল আয়নে আবার পার্ট থাকে 3টা। তাহলে কি মনে রাখবা, একটা জটিল আয়নের মধ্যে পার্ট থাকে কয়টা বলো তো? 3টা পার্ট থাকে। আচ্ছা, কি কি পার্ট থাকে ভাই একটা জটিল আয়নের মধ্যে? আচ্ছা, এর আগে বুঝে দরকার জটিল আয়ন জিনিসটা কি। এই যে দেখো এগুলো দেখছো না, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে বেসিক্যালি জটিল আয়ন। এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এটা, এই টোটালটা হচ্ছে জটিল আয়ন। ব্র্যাকেট নিয়ে যেটা আছে সেটা টোটালটা কি বলতো? জটিল আয়ন। ওকে, তাহলে আমি আরেকবার বোঝাই বলি, ব্র্যাকেট নিয়ে যেটা আছে পুরোটা সেটা হচ্ছে তোমার ভাই জটিল আয়ন। একটা জটিল আয়নের মধ্যে কয়টা পার্ট থাকে ভাই? 3টা পার্ট থাকে। এক নম্বর পার্টের নাম হচ্ছে তোমার লিগ্যান্ডের নাম ও সংখ্যা। লিগ্যান্ডের নাম ও সংখ্যা। তাহলে জটিল আয়নের নামকরণে 3টা পার্ট থাকে। নাম্বার 1 পার্টের নাম হচ্ছে তোমার জটিল আয়নের নাম ও সংখ্যা। নাম্বার 2 সেটা হচ্ছে যে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম। কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম। এখানে একটু করে কাহিনী আছে। কি কাহিনী আমি তোমাকে বুঝাই বলি। দেখো, একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এগুলো কিন্তু সবাই জটিল আয়ন, রাইট? এখানে জটিল আয়নটা ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে, এখানে জটিল আয়নটা অ্যানায়ন হিসেবে কাজ করতেছে, এখানে আবার অ্যানায়ন হিসেবে কাজ করতেছে, এখানে আবার অ্যানায়ন হিসেবে কাজ করতেছে, এখানে আবার অ্যানায়ন। ওকে, তো এই জায়গাগুলো দেখো, আর এখানে এটা কপার 2+ হবে। দেখো, এখানে আবার ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে, রাইট? তো মানে জটিল আয়নগুলো অ্যানায়ন হিসেবে কাজ করতে পারে, ক্যাটায়ন হিসেবে কাজ করতে পারে। তো জটিল আয়নটা অ্যানায়ন হিসেবে কাজ করতেছে নাকি ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে, এর উপর ভিত্তি করে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম নির্ধারিত হয়। আমি তোমাকে দেখো জিনিসগুলো একদম সিম্পলভাবে বুঝাই। একটা জটিল আয়নের নামকরণে কয়টা পার্ট থাকে? 3টা পার্ট থাকে। 1 নম্বর পার্ট হচ্ছে তোমার লিগ্যান্ডের নাম ও সংখ্যা, 2 নম্বর পার্ট হচ্ছে তোমার কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম। কাহিনী হচ্ছে যে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম এটা ডিপেন্ড করে আবার একটা বিষয়ের উপর। কি বিষয়ের উপর? সেটা হচ্ছে তোমার জটিল আয়নটা কি ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে নাকি অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। দেখো, যদি আমার জটিল আয়নটা ক্যাটায়ন হিসেবে কাজ করে, যদি আমার জটিল আয়নটা কী হিসেবে কাজ করে? ক্যাটায়ন হিসেবে কাজ করে, তাহলে আমরা ক্যাটায়ন হিসেবে কাজ করলে আমরা হচ্ছে ভাই তোমার এখানে ওই কেন্দ্রীয় মৌলের ইংলিশ নাম ইউজ করব। ওই কেন্দ্রীয় মৌলের কি ইউজ করব? ইংলিশ নেম আমরা ইউজ করব। ওকে, আর যদি আমার জটিল আয়নটা তোমার হচ্ছে ভাই অ্যানায়ন হিসেবে কাজ করে, তাইলে আমরা কেন্দ্রীয় মৌলের ল্যাটিন নাম ইউজ করব এবং ওই ল্যাটিন নামের শেষে অ্যাড যুক্ত করে দিব। দেখো, জিনিসটা আমি তোমাকে বুঝতে পারতেছি কিনা। জিনিসটা একদম সিম্পল ভাই। তোমার দেখতে হবে যে তোমার জটিল আয়নটা কি ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে নাকি জটিল আয়নটা তোমার অ্যানায়ন হিসেবে কাজ করতেছে। যদি জটিল আয়ন ক্যাটায়ন হিসেবে কাজ করে তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের ইংলিশ নাম ইউজ করব। যদি অ্যানায়ন হিসেবে কাজ করে তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের ল্যাটিন নাম ইউজ করব, আর ল্যাটিন নামের শেষে আমরা অ্যাড যুক্ত করে দিব। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। এরপরে 3 নম্বর জটিল আয়নের নামকরণে যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান। কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান। তো এই 3টা পার্টকে নিয়ে আসলে তোমার কী হয় বলো তো? একটা জটিল আয়নের নামকরণ হয়। তো চলো আমি তোমাকে একটা জিনিস আগে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে নামকরণের আগে ধরো আমি তোমাকে বললাম একটা কেন্দ্রীয় মৌল হচ্ছে কপার। এই কপারের কিন্তু একটা ইংলিশ নাম আছে, একটা ল্যাটিন নাম আছে। দেখো, এই কপারের একটা ইংলিশ নেম আছে, একটা ল্যাটিন নাম আছে।
আমরা চলো প্রথমে আগে ইংলিশ নামটা দেখার চেষ্টা করি। কপারের ইংলিশ নাম হচ্ছে কপার, কিন্তু কপারের ইংলিশ নাম হচ্ছে কপরাম, লেটিন নাম হচ্ছে কপরাম। ওকে, আবার তুমি যদি দেখো আয়রন, আয়রনেরও কিন্তু দুটা নাম আছে, একটা ইংলিশ একটা ল্যাটিন। ফেরাস হচ্ছে ইংলিশ নাম আর ফেরাম হচ্ছে তোমার ল্যাটিন নাম। ওকে, যেমন আয়রন যেটা আছে এটার দুই ধরনের নাম আছে, একটা হচ্ছে তোমার ভাই ইংলিশ নেম, একটা তোমার এখানে ল্যাটিন নাম। দেখো আয়রনের এটা ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই ফেরাস, আর এটা এই ল্যাটিন নাম হচ্ছে তোমার এখানে ফেরাম। ওকে, আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা এখন তোমার দুইটা জটিলায়নের নাম, মানে জটিলায়নের নামকরণ দেখি, তাহলে আমাদের কাছে জিনিসগুলো ইজি লাগবে একদম। তাহলে আমরা এখানে দেখি, তোমার এখানে দুইটা এক্সাম্পল নিয়ে আসো, দুইটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমার এখানে ফার্স্টে দেওয়া আছে আমার এখানে CuNH3,4,2+। আমার এখানে কি দেওয়া CuNH3,4,2+। এখন আমাকে বলছে এটার নামকরণ করো, এটার কি করো, নামকরণ করো। তাহলে আমরা বলছিলাম যে একটা তোমার জটিলায়নের নামকরণে কয়টা পার্ট থাকে, 3টা পার্ট থাকে। দেখো আমি যদি একটু করে তোমাকে দেখাই, দেখো জটিল আয়নের নামকরণে 3টি অংশ থাকে, 3টি অংশ বিদ্যমান। চলো এগুলোর কী কী অংশ বিদ্যমান সেটা আমরা তোমাকে দেখানোর চেষ্টা করি। দেখো যথা, আমরা যদি লিখে আসছি একটা বক্স আকারে দেখাই। চলো প্রথমে কি থাকে বলো তো, প্রথমে থাকে লিগ্যান্ডের নাম ও সংখ্যা। প্রথমে থাকবে তোমার, তাহলে প্রথমে বসবে একদম লিগ্যান্ডের নাম ও সংখ্যা, এটা একদম প্রথমে বসবে। ওকে, সেকেন্ডে কি বসবে তোমার এখানে, কেন্দ্রীয় মৌল অবস্থান্তর মৌলের নাম। সেকেন্ডে বসবে তোমার এখানে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম। আর থার্ডে কি বসবে তোমার এখানে, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান। এই 3টা পার্ট নিয়ে আমাদের একটা হচ্ছে তোমার জটিলায়ন গঠিত হয়, জটিলায়নের নামকরণ গঠিত হয়। তাহলে চলে দেখে আমি একটা বক্স আকারে করে দিই। এই 3টা পার্ট নিয়ে আমাদের একটা জটিলায়নের নামকরণ গঠিত হয়। ওকে, দেখাচ্ছি, দেখো। ওকে ভাই, চলো আলোচনা করি। তাহলে আমরা চলো এইটার নামকরণ করব। দেখো ফার্স্ট অফ অল আমাকে বলতে পারবো এখানে লিগ্যান্ডকে, এখানে লিগ্যান্ড কিন্তু NH3, আর NH3 যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে তখন এটার নাম কী হয়, অ্যামিন হয়। আর এখানে লিগ্যান্ড কয়টা আছে বলো তো, 4টা আছে। তো এটার নামকরণ কী হবে, দেখো এটার নামকরণ হবে 4টা, যেন আমরা এখানে টেট্রা বসাবো। রাইট, টেট্রা অ্যামিন। জিনিসটা বুঝো, আমরা ফার্স্টে কী বসাই, লিগ্যান্ডের নাম ও সংখ্যা। তো এখানে লিগ্যান্ড আছে হচ্ছে অ্যামিন, আর এখানে আছে 4টা, তাই জন্য টেট্রা অ্যামিন বসালাম, কারণ এটা উপপদ, তার এটা আগে বসবে, টেট্রা অ্যামিন। কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম, এটা যেহেতু এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে, তাহলে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের আমরা ইংলিশ নাম ইউজ করবো। তো ইংলিশ নাম কি, ইংলিশ নাম হচ্ছে কপার, তাহলে টেট্রা অ্যামিন কপার। টেট্রা অ্যামিন আমরা কি লিখলাম, এখানে কপার লিখলাম। ওকে, তাহলে কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম শেষ, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের জারণ মান বের করতে হবে, মানে আমাকে কপারের জারণ মান বের করতে হবে। তাহলে চলো আমরা কপারের জারণ মান বের করি। দেখো ধরো কপারের জারণ মান আমরা X ধরে নিছি, অ্যামোনিয়া হচ্ছে যৌগ, তাহলে এটা জারণ মান 0 হবে, 0 × 4, তাহলে এখানে হবে +2। তাহলে এখানে X = কত আসতেছে, +2 আসতেছে, তার মানে কপারের জারণ মান কত, 2। তাহলে দেখো আমরা ফার্স্টে এখানে লিগ্যান্ডের নাম ও সংখ্যা লিখছি, কেন্দ্রীয় অবস্থান্তর মৌলের নাম লিখছি, আর জারণ মান কত এখানে +2। তাহলে এখানে তুমি এখানে ল্যাটিন নক করে 2 দিয়ে দাও, লাস্টে আয়ন লিখে দাও। কেন, কারণ এটা যেটা আয়ন। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখে আসো। সেকেন্ড এক্সাম্পলটা তোমার এখানে ধরো দেওয়া আছে এখানে যে ধরো FeCN6 দেওয়া, আর এখানে ধরো 4- দেওয়া। ওকে, তাহলে দেখো এখানে এটা নামকরণ কীভাবে করবো, ফার্স্টে লিগ্যান্ডের নাম ও সংখ্যা। এখানে লিগ্যান্ড কি আছে, সায়ানো আছে। রাইট, এখন এখানে সায়ানো কয়টা আছে, ওটা তো 6টা আছে। তাহলে এখানে আমরা লিখবো হেক্সা
সায়ানো। ওকে, তারপরে এটা কী হিসেবে কাজ করতেছে এখানে? এটা কাজ করতেছে এখানে অ্যানায়ন হিসেবে। তাহলে এটা লেডির নাম বসাবো। তাহলে এখানে লেডির নাম কি? ফেরাম। ফেরামের সাথে যদি অ্যাড যুক্ত করতে হবে, কিন্তু আমরা বলছি লেডির নামের ক্ষেত্রে কী হয়, তাকে অ্যাড যুক্ত করতে হয় একটা। তাহলে লেডির নাম হচ্ছে ফেরাম, এর সাথে অ্যাড যুক্ত করলে হয়ে যাবে ফেরেট। এর সাথে অ্যাড যুক্ত করলে কী হয়ে যাবে? ফেরেট হয়ে যাবে। সেখানে থাকবে ফেরেট। এরপর এটা জার্মান মান লিখতে হবে। দেখো আয়রনের জার্মান মান বের করতে যাচ্ছি, তাহলে আয়রনের জার্মান মান ধরো এক্স প্লাস সায়ানাইডের জার্মান মান হচ্ছে -1 6, টোটাল জার্মান মান এখানে -4। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু এখানে +2 আসবে। তাহলে এটা জার্মান মান 2+, তাহলে 2 আয়ন। ওকে, তাহলে দেখো এটাই হচ্ছে আমার এখানে এই যৌগটার নামকরণ। তো আমি আশা করতেছি তোমরা জটিল আয়নের নামকরণ কীভাবে করে সেটা তোমরা এখানে বুঝতে পারছো। এখন তুমি বলতে পারো ভাই পড়াতে ছিলেন তো জটিল যৌগের নামকরণ, এখন তো জটিল আয়নের নামকরণ পড়াইছেন, আবার বলছেন যে জটিল যৌগের নামকরণ করা সহজ, জটিল আয়নের নামকরণটা পারলে কীভাবে? চলো দেখে আসো। তো আমরা এই দুটো জটিল আয়নের নাম করছি না, তাহলে এই দুটো জটিল আয়ন নিয়ে যে জটিল যৌগগুলো হয় তাদের নামকরণ করি আসো। যেমন একটা যৌগের যদি আমরা নাম দিই K4 FeCN6। চলো তার এটার নামকরণ কীভাবে আমরা দেখার চেষ্টা করি। এখানে একটা জিনিস দেখো, এখানে পটাশিয়ামটা আগে না ভাই, তাহলে পটাশিয়ামের জিনিসটা আগে বসবে, পরে হচ্ছে এটার নাম বসবে। যেমন এই যৌগের নামকরণ হবে, তুমি যদি দেখো এটার নামকরণ কী হবে, দেখো এটার নামকরণ হবে ফার্স্টে এখানে K4 আছে, তার মানে পটাশিয়াম হবে এখানে আগে, পটাশিয়াম বাংলা লিখলেও হবে এগুলো। ওকে, তারপরে দেখো এরপর হচ্ছে যে এইটা আছে, এটার নাম কি শিখছো এখানে? এইটা শিখছো, তো এটার নাম হবে তোমার হেক্সা সায়ানো ফেরেট। হেক্সা সায়ানো ফেরেট। ওকে, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট। এদিকে তাহলে তুমি লাগাই লিখতে পারো, চাইলে একটু গ্যাপ দিয়ে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা, কোথাও কোথাও এটাকে মানে হেক্সার পরে গ্যাপ দেয় নেই, মানে এটা তোমার ইচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি রুলস নেই এখানে আসলে। আচ্ছা, তো এখন এরপরে হেক্সাসায়ানোফেরেট, এটার অবস্থা কি? 2 ছিল। আয়ন কথাটা লিখিও না, কেন? কারণ এটা তো যোগে কনভার্ট হয়ে গেছে। আয়ন কেন লিখছিল এখানে? কারণ এটা আয়ন ছিল, এখন এটা যোগে কনভার্ট হয়ে গেছে, লাস্টে আয়ন লিখিও না। তাই তোমার নামকরণটা কত সোজা না ভাই? তো তুমি এখানে কী করলা বলো তো? এদের নামকরণ তো তুমি পারো যে হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন, আয়ন লিখবো না, জাস্ট পটাশিয়াম আগে থাকলে পটাশিয়াম আগে বসাবো, এটা থাকলে পরে বসাবো এটাকে। যেমন দেখো সেকেন্ড যৌগটার নামকরণ কী হবে? ধরো আরেকটা আমরা যদি সেকেন্ড যৌগ এটাকে যদি এক্সাম্পল দিই একটা, ধরো এখানে আছে কপার NH3 4 আছে এখানে, আর শেষে তোর এখানে সালফেট আছে। তাহলে এইটা জটিল আয়নটা আগে না, তাহলে জটিল আয়নের নামকরণটা আগে বসাবা। যেমন এটা নামে মাত্র কি শিখে আসছো? টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। ওকে, তাহলে দেখো ভাই নামকরণটা কত ইজি। আমি তোমাকে একবার চলো রিভাইজ করাই, সামারি করাই তোমাকে আমি। একটা জটিল আয়নের নামকরণে 3টা পার্ট থাকে: লিগ্যান্ডের নাম ও সংখ্যা, কেন্দ্রীয় অবস্থান্তর বলের নাম, এটা জারণ মান। যেহেতু এটা আয়ন তাই লাস্টে আয়ন লিখছি। যদি ক্যাটায়ন হিসেবে থাকে তাহলে ইংলিশ নাম বসাবো, অ্যানায়ন হিসেবে থাকলে তাহলে আমরা এখানে ল্যাটিন নাম শেষে অ্যাড যুক্ত করে দিব। আর যৌগের নামটা দেখো কত ইজি, এটা যেহেতু পরে আছে তাই এটার নামটা পরে বসাইছি। দেখো এখানে এটা যেহেতু পরে আছে তাই এটার নাম পুরো নামটা আমরা এখানে পরে বসাইছি, যেহেতু এটা আগে আছে তাই এটা আমরা আগে বসাইছি। ওকে, আশা করি তুমি জটিল যৌগের নামকরণটা এখানে ভাই বুঝতে পারছো। এখানে কাহিনীটা হয় কি, যদি তোমার একাধিক লিগ্যান্ড থাকে তাহলে ইংলিশ অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী তাদেরকে হচ্ছে যে আগে পরে নামকরণ করতে হয়। ওকে, তাহলে যদি আমি তোমাকে আরেকটা জিনিস লিখে দিই, এখানে আসো নোট, মনে রাখবা একাধিক লিগ্যান্ড থাকলে লিগ্যান্ডের অ্যালফাবেটিক লিগ্যান্ডের নামের অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করতে হয়। অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করতে হয়, তবে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এদের অ্যালফাবেটিক অর্ডার বিবেচনা হবে না, এদের অ্যালফাবেটিক অর্ডার বিবেচিত হবে না।
বিবেচিত হবে না। চলো আমি বোঝাচ্ছি কি বলতেছি এখানে আমি। বিবেচিত হবে না, চলো আমি তোমাকে বুঝাই আসো। ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, দেখো ধরো তোমাকে এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এক্সাম্পলটা হচ্ছে আমার এখানে, ধরো এখানে লেখা হচ্ছে যে আয়রন লেখা, CN6 লেখা, তারপরে তোমার এখানে ধরো H2O5 লেখা, তারপরে তোমার এখানে NH3 2 লেখা, তারপরে তোমার এখানে SCN লেখা, আর ধরো এখানে হচ্ছে যে কিছু একটা লেখা, ধরো আমি সাপোজ ধরে নিচ্ছি -5 লেখা। ওকে, কিছু একটা লেখা আছে এখানে। আচ্ছা, এবারে দেখো এই যৌগের ধরো আমাকে নামকরণ করতে বসে। এখন এই যৌগটার নামকরণের এখানে মানে আয়নটার নামকরণ করতে বসে। তো এই যৌগের এই আয়নের নামকরণে তুমি দেখবা একাধিক লিগ্যান্ড আছে এখানে, রাইট? তাহলে একাধিক লিগ্যান্ড থাকলে কাকে আগে বসাবো কাকে পরে বসাবো, সেক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করতে হবে। যেমন এটার ইংলিশ নাম কি ভাই? দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস বলছি যে এখানে এই অ্যালফাবেটিক অর্ডারের ক্ষেত্রে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এরা বিবেচিত হবে না, অর্থাৎ এদেরকে ছাড়া চিন্তা করতে হবে অ্যালফাবেটিক অর্ডারটা। যেমন এখানে দেখো এই সায়ানো, এটার নাম কি? এটার নাম হচ্ছে সায়ানো। দেখো এখানে কিন্তু 6টাকে চিন্তা করতে পারবো না, মানে হেক্সা সায়ানো কিন্তু চিন্তা করতে পারবো না, তোমাকে শুধুমাত্র সায়ানোর নামটা নিতে হবে। অনুরূপভাবে এটার নাম কি? আমরা সবাই জানি অ্যাকুয়া। এটার নাম কি ভাই? এটার নাম আমরা সবাই জানি অ্যামিন। এটার নাম কি ভাই? থায়োসায়ানেটো, রাইট? এটা তো আমরা থায়ো লিখছিলাম না, THI, হ্যাঁ থায়োসায়ানেটো, ঠিক আছে। তাহলে দেখো এইখানে, তাহলে আমরা যদি ভালো করে দিই, এখানে আমি তোমাকে বারবার বলতেছি দেখো এখানে এই পেন্টা, ডাই, হেক্সা এগুলো চিন্তা করা, এরা কিন্তু বিবেচিত হবে না অ্যালফাবেটিক অর্ডারে, শুধুমাত্র এরা বিবেচিত হবে, এদের নামটা বিবেচিত হবে। আমি এটাই লিখে আসছি দেখো এখানে যে একাধিক লিগ্যান্ড থাকলে লিগ্যান্ডের নামের অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করতে হবে, তবে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এদের অ্যালফাবেটিক অর্ডার বিবেচিত হবে না, অর্থাৎ এদেরকে বিবেচনা করা লাগবে না 562কে, মানে 652কে, তোমার বিবেচিত করতে হবে এদের নামটাকে। যেমন এখানে দেখো যদি আমি নামকরণ করতে চাই, এখানে কি আগে আসবে অ্যালফাবেটিক অর্ডারে? তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এই দোনোটাতে এ আছে কিন্তু এখানে এম আছে, তাহলে বেসিক্যালি এমটা আগে আসবে। ওকে, তাহলে এটা 1 নম্বরে বসবে, তারপর এটা 2 নম্বরে বসবে, তারপর এটা অর্ডার 3 নম্বর হবে, তারপর এটার অর্ডার হবে 4 নম্বরে, রাইট? তাহলে চলো আমরা আগে তাহলে 1 নম্বরটা বসে অ্যামিন। অ্যামিন আছে কয়টা? 2টা, তাহলে এখানে লিখবো ডাই অ্যামিন, ডাই অ্যামিন। 2 নম্বর কি অ্যাকোয়া, অ্যাকোয়া আছে কয়টা? 5টা, তাহলে এখানে লিখবো প্যান্টা অ্যাকোয়া। তারপরে 3 নম্বর কাকে লিখবো? সায়ানো, সায়ানো আছে কয়টা? 6টা, তাহলে এখানে লিখবো হেক্সা সায়ানো। তারপর এখানে আছে 4, এই 4 আছে এই থায়োসায়ানেটো, থায়োসায়ানেটো। ওকে, গেছে এটা। তারপর এখন দেখো এটা এখানে ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে না ক্যাটায়ন হিসেবে কাজ করতেছে? এটা কাজ করতেছে তোমার এখানে অ্যানায়ন হিসেবে। তাহলে এটা কী নাম ইউজ করবো? এটা ইউজ করবো এখানে লেটিন নাম। তাহলে এটা লেটিন নাম কী হয়? ফেরেট, ফেরাম হয়, আর এটার সাথে অ্যাড যুক্ত করলে ফেরেট হবে। এটার জারণ মান কী হবে দেখো, ধরো এক্সের জারণ মান এক্স, সিএনের আমরা জানি -1 হয়, -1 × 6, H2O যৌগ, তাহলে এটা জারণ মান 0 হবে, NH3 যৌগ, তাই জারণ মান 0 হবে, SCN এটা জারণ মান হয় -1, তাহলে ইকুয়াল টু -5। তাহলে এক্স ইকুয়াল দেখো কত আসবে এখানে? এক্স -6 -1 -5, তাহলে এখানে এক্স ইকুয়াল আসবে তোমার -5, আর এখানে হয়ে যাবে +7, তাহলে এটা হয়ে যাবে +2, তাহলে এখানে যাবে ফেরেট টু আয়ন। ওকে, এটার নামকরণ হচ্ছে এটা। আশা করি এটা আমরা এখানে বুঝতে পারছি। যারা আমি রিভাইজ করে আসি নামকরণটা তোমাকে একবার। নামকরণের জন্য তোমাকে আসলে এই ছকটা একটু মুখস্থ রাখতে হবে, কোন লিগ্যান্ডের নাম কি এবং কোন উপপাদ্য থাকলে আমরা কি ইউজ করি। এরপর হচ্ছে আমরা এখানে দেখছি 3টা অংশ থাকে। বেসিক্যালি মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যানায়ন নাকি ক্যাটায়ন। যদি ক্যাটায়ন হিসেবে কাজ করে তাহলে তো ইংলিশ নাম ইউজ করবো আমরা। এই যে দেখো এখানে আমরা লিখে দিচ্ছি ক্যাটায়ন হিসেবে কাজ করলে ইংলিশ নাম, অ্যানায়ন হিসেবে কাজ করলে লেটিন নাম প্লাস অ্যাড বসবে লাস্টে। ওকে, আর একাধিক তোমার যদি ভাই এখানে কী থাকে লিগ্যান্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যালফাবেটিক অর্ডার বিবেচনা করব, কিন্তু সেই ক্ষেত্রে ডাই, ট্রাই, পেন্টা, হেক্সা এগুলো কাউন্ট হবে না। ওকে, সো আশা করি তোমরা এখানে আমরা জটিল যৌগের নামকরণটা বুঝতে পারছি এবং এরই মাধ্যমে আমাদের জটিল যৌগের সব আলোচনা শেষ। মানে আমরা তো সংকরায়নটা কিন্তু এখনও পড়ি নেই, সংকরায়ন আমরা তোমার আরও পরবর্তীতে ডিটেলসে পড়বো, তখন আমরা আবার এই জটিল যৌগের সংকরায়নটা কীভাবে এটা হয়েছে সেটা আমি দেখাবো, কীভাবে জ্যামিতিক আকার হয়েছে সেটাও আমি দেখাবো। কিন্তু আপাতত আমরা MCQর জন্য একটু মুখস্থ রাখবো এই জিনিসটা, হ্যাঁ। আর এখানে এই দুটো জিনিস ভালোভাবে মুখস্থ রাখবো, এই দুটো থেকে বেশি কোয়েশ্চন আসে, এটা কিন্তু ব্যতিক্রম। 4 থাকার পরেও কিন্তু এটা চতুস্থলকী না হয়ে কী হয়েছে? সমতলীয় বর্গাকার হয়েছে, একটু মনে রাখতে হবে এটা। ওকে, তাহলে দেখো আমরা কি পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম তোমার হচ্ছে ভাই অবস্থান্তর মৌলের 4টা বিশেষ রাসায়নিক ধর্ম আছে। আমরা 3টা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। কী কী?
পরিবর্তনশীল জারণ অবস্থা, রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ গঠন। তাহলে চলো আমরা আলোচনা করবো এখন অবস্থান্তর মূলে যে প্রভাবক হিসেবে কাজ করে সেটা নিয়ে। তাহলে আমরা আলোচনা করবো 4 নম্বর। তাহলে এখানে আমি লিখে দিই তোমার এখানে যে অবস্থান্তর মূলের চতুর্থ রাসায়নিক ধর্ম। গত ক্লাসে আমরা ছিল 2টা আলোচনা করছিলাম এবং 3টার অর্ধেক আলোচনা করছিলাম, আজকে বাকি অর্ধেক শেষ করছি। চতুর্থ রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম প্রভাবক হিসেবে কাজ। দেখো অলরেডি আমরা গত ক্লাসে আলোচনা করে আসছিলাম তোমার এখানে যে কেন অবস্থান্তর মৌলগুলা মানে ভিন্ন আচরণ করে, কেন স্পেশালিটি তারা দেখায়। কারণ একটাই কারণ ছিল তাদের কি বলতো, তাদের যে ডি অরবিটালটা থাকে বহিস্থ সেটা কি থাকে আংশিকভাবে মানে অপূর্ণ থাকে, মানে আংশিকভাবে পূর্ণ থাকে, নট ফুল ফিল আপ থাকে না কিন্তু। ওকে, তো এখানে যে কাহিনীটা হয় অবস্থান্তর যে মৌলগুলো আছে এদের বহিস্থ শক্তি স্তরের মানে যে তোমার ডি অরবিটালটা সেটা আংশিকভাবে মানে পূর্ণ থাকায়, কিছু জিনিস খালি থাকায় অন্যান্য মৌলগুলা সেখানে এসে বসতে যায়। ওকে, তো এই জন্য যেটা হয় তাদের নিজেদের পরস্পরের বন্ধনটা ভেঙে যায়, এর ফলে বিক্রিয়া দ্রুত হয়। তো এর মাধ্যমে হচ্ছে এরা অবস্থান ধাতুগুলো প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তো ভাই চলো কিছুই বুঝি নেই, চলো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো চলো সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এখানে ধরো আমি এখানে একটা বিক্রিয়া লিখতেছি। দেখো আমরা আগে জৈব যৌগের মধ্যে আমরা দেখে আসছি কি হয়। এখানে দেখো জৈব যৌগের মধ্যে ধরো এখানে CH2 আছে, ধরো এখানে CH2 আছে। ওকে, তাহলে এখানে যেটা হয় এখানে তোমার CH2 ডাবল বন্ড ধরো CH2 আছে। ধরো এখানে এটার সাথে যখন আমি H2 কে বিক্রিয়া করাই তখন এখানে আমরা দেখছি এখানে আমরা কি ইউজ করি, নিকেল প্রভাবক ইউজ করি। আর নিকেলকে এটা অবস্থান্তর মৌল। কেন আমরা নিকেল ইউজ করি আমরা এখন বুঝতে পারবো। এখন আমরা এখানে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তখন এখানে দেখা যায় এখানে CH3 আর CH3 উৎপন্ন হয়। ওকে, তাহলে এখানে যে কাহিনীটা হয় এখানে একটা হাইড্রোজেন এই কার্বনে আসে, একটা হাইড্রোজেন এই কার্বনে আসে। তো এই নিকেল প্রভাবকটা দিলে এখানে দেখা যায় যে বিক্রিয়াটা কি হয় তাড়াতাড়ি সংগঠিত হয়। তো কোয়েশ্চেন হচ্ছে যে নিকেল এমন কি করে যার কারণে তোমার এখানে বিক্রিয়াটা তাড়াতাড়ি সংগঠিত হয়। তবে আমরা সেটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে একটু আমরা মনোযোগ দিয়ে এই হাইড্রোজেনটাকে একটু লক্ষ্য করি। তুমি যদি এই হাইড্রোজেনটাকে লক্ষ্য করে দেখো এইটার মধ্যে কি থাকে দেখো তো, এটার মধ্যে একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেন একটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটা একটা কি বলতো, এটা একটা সমযোজী বন্ধন। তবে এই সমযোজী বন্ধনের একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে একদম বিশুদ্ধ সমযোজী বন্ধন। এটা হচ্ছে একদম কি বলতো ভাই, বিশুদ্ধ সমযোজী বন্ধন। ভাই বিশুদ্ধ সমযোজী বন্ধন বলতে কি বোঝায় দেখাচ্ছি। দেখো কাহিনী যেটা হয়, ধরো এখানে আমি HCl কে নিছি। HCl এর মধ্যে তুমি দেখবা এখানে 2টি ইলেকট্রন থাকে। এই 2টি ইলেকট্রনকে ক্লোরিন তার নিজের দিকে একটু করে টান দেয় তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে। এর ফলে অটোমেটিক্যালি H এর মধ্যে আংশিক ধনাত্মক এবং Cl এর মধ্যে আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, যেটা সৃষ্টি হওয়ার কথা ছিল না। সমযোজী যৌগে কিন্তু কোনো চার্জ সৃষ্টি হওয়ার কথা ছিল না। তারপরেও এখানে কি হয়, এখানে আংশিক ধনাত্মক পোলারিটি সৃষ্টি হয় আর এটার মধ্যে আংশিক ঋণাত্মক পোলারিটি সৃষ্টি হয়। কেন? কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে। কিন্তু তুমি যদি একটা হাইড্রোজেন এবং আরেকটা হাইড্রোজেনের বন্ধন লক্ষ্য করো, এখানে যে 2টি ইলেকট্রন আছে এগুলো একদম মাঝখানে অবস্থান করে। কেন? কারণ 2টা হাইড্রোজেনেরই তোমার তড়িৎ ঋণাত্মকতা সমান, ফলে এই ইলেকট্রনগুলোকে কেউ কারো দিকে টান দেয় না। তাই এটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী বন্ধন। এটাকে আমরা কি বলি, বিশুদ্ধ সমযোজী বন্ধন। আর বিশুদ্ধ সমযোজী বন্ধনের যে ব্যাপারটা আছে এই বন্ধনগুলো বেশ শক্তিশালী হয়। বিশুদ্ধ সমযোজী বন্ধন যেগুলো আছে সেগুলো কি হয়, শক্তিশালী হয়। কেন? এটা থেকে বেশি শক্তিশালী হবে। দেখো এখানে ইলেকট্রনটা কিন্তু একদিকে দিকে নিয়েই গেছে, তাই বন্ধনটা এখানে দুর্বল হয়ে পড়ছে। কিন্তু এই বন্ধনটা কিন্তু এই ইলেকট্রনগুলো কেউ নিতে পারে নাই, তাই এই বন্ধনটা তুলনামূলক স্ট্রং হয়। তার মানে এই বন্ধনটা উইক হয় এবং এই বন্ধনটা তোমার এখানে স্ট্রং হয়। এখন এই স্ট্রং বন্ডটাকে ভাঙা কিন্তু বেশ কষ্টকর। এখন দেখো এখানে যেটা হচ্ছে, এই যে তুমি যদি এই বিক্রিয়াটা দেখো, এখানে এই হাইড্রোজেন এটার সাথে যাচ্ছে তো, আর এই হাইড্রোজেন ধরো এটার সাথে যাচ্ছে। তার মানে এরা যদি এই হাইড্রোজেনগুলো যদি এই কার্বনের সাথে যুক্ত হতে চায় তাহলে ফার্স্ট অফ অল তাকে বন্ডটাকে ব্রেক করতে হবে, রাইট? এখন বন্ডটাকে কিন্তু ব্রেক করা এত সহজ না। কেন? কারণ এটা কিন্তু স্ট্রং বন্ড। কেন? কারণ এটা বিশুদ্ধ সমযোজী বন্ধন, কারণ এখানে কোনো ইলেকট্রনকে কেউ কারোর দিকে টান দিচ্ছে না। এই বন্ধনটাকে কিন্তু ভাঙা সহজ ছিল, কিন্তু এই বন্ধনটাকে কিন্তু ভাঙাটা এত সহজ না। দেখো এতটুকু বুঝছো কিনা, আশা করি এতটুকু বুঝতে পারছো কেন বন্ধনটাকে ভাঙা সহজ না, কারণ এটা বিশুদ্ধ সমযোজী বন্ধন। এখন এখানে একটা কাহিনী করে কি নিকেল কি কাহিনী করে আমি তোমাকে বলি। নিকেল যেটা করে, আমি যদি নিকেলের একটা খণ্ডকে এখানে নিই, ধর এটা নিকেলের একটা খণ্ড। ওকে, ধর এটা নিকেলের একটা খণ্ড।
আর এটাকে ধর আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখছি। ধর এটা নিকেলের একটা খণ্ড। ওকে ভাই, এটা হচ্ছে তোমার নিকেলের একটা খণ্ড। এখানে কি আছে ভাই? ফাঁকা ডি অরবিটাল আছে। এখানে ফাঁকা ডি অরবিটাল আছে। এখানে যেটা হয়, ধরো এখানে হাইড্রোজেনগুলো ছড়াই ছিটে আছে। ধরো এখানে হাইড্রোজেন, তারপরে এই হাইড্রোজেন এখানে আছে। ওকে, কিন্তু এখানে যেটা হয়, এই হাইড্রোজেনটা লোভে পড়ে যায়। এই হাইড্রোজেনটা কী হয়? লোভে পড়ে যায়। কিসের লোভে পড়ে যায়? এই হাইড্রোজেনটা দেখে এখানে যে এইখানে তো নিকেলে তো ফাঁকা ডি অরবিটাল আছে, তাহলে মনে আমি এখানে গেলে মনে বেশি ভালো হবে। মানে জিনিসটা দেখো, এটা প্রকৃতিটা কীরকম। সে কিন্তু ভালো অবস্থানে ছিল, কিন্তু সে লোভে পড়ে যায়। কীরকম লোভে পড়ে যায়? সে দেখে কি এখানে তো ফাঁকা স্থান আছে, তাহলে আমি এখানে যাই, যুক্ত হয়ে যাই, এর সাথে বন্ধন করি। মানে দেখো এখানে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে কিন্তু বন্ধন ছিল। ওকে, তারা সুখে শান্তি চেয়েছিল, কারণ তাদের স্ট্রং বন্ড ছিল। কিন্তু যখনই এই হাইড্রোজেনগুলা মানে তোমার এখানে এই নিকেলের তলে আসে, তখন দেখে কি নিকেলের এখানে তো ফাঁকা ডি অরবিটাল আছে। তাই এরা এই হাইড্রোজেনটা মনে করে, তাহলে আমি যদি নিকেলের সাথে যুক্ত হই, তাহলে মনে আমি বেশি সুখী হব। এই কারণে যেটা হয়, এই হাইড্রোজেনটা তখন নিকেলের এখানে দেখো, যদিও এটা বিশুদ্ধ সমযোজী, খেয়াল করে দেখো, যদি এটা বিশুদ্ধ সমযোজী, তাহলে এই রেটনগুলো কিন্তু একদম সেন্টারে থাকার কথা। এখানের মধ্যে এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দান করছে, এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দান করছে, তারা সুখে শান্তিতে ছিল এখানে। কিন্তু যখনই এখানে নিকেলের কাছাকাছি তারা আসছে, তখনই দেখতেছে এখানে নিকেলে তো ফাঁকা স্থান আছে, তখন এই হাইড্রোজেনটা লোভে পড়ে যায়। হাইড্রোজেন তখন বলে কি যে আমার ইলেকট্রন আমাকে দিয়ে দাও। তো তখন এই হাইড্রোজেনটা করে কি, এই হাইড্রোজেনটা বলে যে এই বন্ধন থেকে যে আমার ইলেকট্রনটা আমাকে দিয়ে দাও। ফলে নিজের ইলেকট্রনকে সে নিজের দিকে নিয়ে এসে এখানে সে আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। আর কিন্তু বলে যে না, তুমি আমার কাছেই থাকো, কিন্তু সেই ইলেকট্রনকে গ্রহণ করে না। একটা ইলেকট্রন এখানে চলে আসে আসলে এই হাইড্রোজেনের কাছে। ফলে এখানে আংশিক ঋণাত্মক সৃষ্টি হওয়ার কারণে এখানে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তো এইভাবে দেখো, এইভাবে তাদের বন্ধনটা কিন্তু আর শক্তিশালী থাকে না, এই বন্ধনটা তখন দুর্বল হয়ে যায়। তার মানে এটাকে আমরা এখন ডট লাইন দিয়ে দেখাই। আমি চলো তোমাকে জিনিসটা নেক্সট পৃষ্ঠায় গিয়ে আরেক ভালো করে একটু ব্যাখ্যা করি। জিনিসটা কী হয় দেখো, জিনিসটা হয় যে তুমি এখানে ধরো CH2 সাথে বিক্রিয়া করাচ্ছ, তো ধরো এখানে একটা কার্বনকে নিছো তুমি এখানে, আর এটা ধরো তোমার এখানে আরেকটা হাইড্রোজেন ধরো এখানে আছে, আর এখানে ডাবল বন্ড ছিল, এখানে কার্বন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, ওকে। আচ্ছা, এখানে কাহিনী কী হয়েছে দেখো, এখানে কাহিনী যেটা হয়েছে, এখানে তো হাইড্রোজেন ছিল, রাইট, H2 ছিল, তাহলে এদের মধ্যে প্রথমে বন্ধন ছিল। দেখো আমি যে এই জিনিসটা কী করছি আমি বলি, জাস্ট এই বিক্রিয়াটাকে আমরা একটু এইভাবে ভেঙে দেখাইছি। যেমন এখানে দেখো যেটা H2 ছিল না, তো H2টাকে আমরা এইভাবে দেখাইছি, আর এখানে যে CH2 ছিল, এই CH2কে আমরা এভাবে দেখাইছি, যে CH2 এটাকে আমরা এভাবে দেখাইছি। ওকে, এদের তো কোনো সমস্যা নেই। এখন এখানে যখন আমি নিকেল ইউজ করছি, যখন এখানে আমি নিকেল প্রভাবকটা ইউজ করছি, যখন এখানে আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন এখানে আমি নিকেল ইউজ করছি, তো এই নিকেলের মধ্যে কি আছে? এই নিকেলের মধ্যে কিন্তু তোমার ফাঁকা ডি অরবিটাল আছে, রাইট। এই নিকেলের মধ্যে কিন্তু তোমার এখানে ফাঁকা ডি অরবিটাল আছে। এটার মধ্যে কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে। তখন ওই উপরের একটা হাইড্রোজেন একটু লোভে পড়ে যাবে। লোভে পড়ে গিয়ে কী হবে? এই হাইড্রোজেনটা এই বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে, ফলে এটা আংশিক নেগেটিভ হয়ে যাবে। আর এটা টান দিতে পারে না, কারণ এটা লোভে পড়ে না, আর এটা আংশিক পজিটিভ থেকে যাবে। ফলে এই যেটাকে স্ট্রং বন্ড ছিল, সেটা আস্তে আস্তে ভাঙন দেখা দিবে। ফলে এটা তোমার এখানে দুর্বল হয়ে যাবে। কী হয়ে যাবে? এটা দুর্বল হয়ে যাবে। এবং দুর্বল এখানে যেটা হবে, এই হাইড্রোজেন তোমার এখানে জমা হয়ে যাবে আস্তে আস্তে। ওকে, একসময় কী হবে দেখো, একসময় এতই দুর্বল হয়ে যাবে যে এই বন্ধনটা একসময় ভেঙে যাবে, এবং বন্ধন ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, একটা হাইড্রোজেনটা আস্তে আস্তে এখানে চলে যাবে। অর্থাৎ আলটিমেট তার যৌগটা কী উৎপন্ন হবে? এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে একটা H। আমি যদি এখানে Hটাকে দেখাই, এখানে H এখানে একটা আছে, H এখানে একটা থাকবে, H এখানে একটা থাকবে, H এখানে একটা থাকবে, H এখানে একটা থাকবে। ওকে, তাহলে আমি মধ্য কথাটা বোঝাই বলি, এখানে আসলে নিকেলের কাজটা কি থাকে? নিকেলের কাজটা থাকে যে এই হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে ফেলা। যদি হাইড্রোজেন বন্ধনটাকে না ভাঙতো, তাহলে এই হাইড্রোজেনগুলো কিন্তু এই কার্বনের সাথে যুক্ত হইতো না, এবং এখানে কিন্তু যৌগ উৎপন্ন হইতো না। কিন্তু নিকেল ব্যবহার করার ফলে যেটা হয়েছে, সেটা হচ্ছে তোমার এখানে নিকেলে তো ডি অরবিটাল ফাঁকা ডি অরবিটাল আছে, তাহলে সে লোভ দেখাতে পারছে। কাকে লোভ দেখাতে পারছে? হাইড্রোজেনকে। তো এই হাইড্রোজেনের লোভে পড়ে এর কাছে চলে আসবে। কেমনে আসবে? এরা তো স্ট্রং বন্ডে ছিল, তখন সে বলবে যে আমার ইলেকট্রন আমাকে দিয়ে দাও, এই হাইড্রোজেনটা বলবে। তখন এরা এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, ফলে আংশিক নেগেটিভ চার্জ হয়ে যাবে। ওকে, আর এটা টান দিতে পারবে না, কারণ এই আগে টান দিয়ে নিয়ে আসবে,
ফলে এটাতে আংশিক ধনাত্মক চার্জ থেকে যাবে এবং বন্ধনটা দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হতেও তো একসময় ভেঙে যাবে। ফলে এই হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এখানে গিয়ে যুক্ত হবে। ওকে, এভাবে করে তোমার হচ্ছে ভাই এখানে এই বিক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হবে। তো এটাই হচ্ছে তোমার এখানে দেখো নিকেলটা তাহলে কী হিসেবে কাজ করলো, নিকেলটা তাহলে এখানে তোমার প্রভাবক হিসেবে কাজ করলো। ওকে, এভাবে নিকেলটা, কারণ দেখো নিকেল না থাকলে হাইড্রোজেন বন্ধনটা ভাঙতো না, হাইড্রোজেন যদি না ভাঙতো মানে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন যদি না ভাঙতো তাহলে কিন্তু তোমার এখানে বিক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন হইতো না। ওকে, এটা হচ্ছে এখানে মেন কাহিনী। তাহলে চলো আমি জিনিসটা লিখে দিই এখানে। আসো, তাহলে আমরা বলতে পারি এখানে এরকম যে অবস্থান্তর মোলের বহিস্থ ডি অরবিটাল ফাঁকা থাকায় বিক্রিয়কের অণুগুলো এদের পৃষ্ঠতলে অধিশোষিত হয়। তাহলে এখানে কি বললাম ভাই, যে অবস্থান্তর মোলের বহিস্থ ডি অরবিটাল, অবস্থান্তর মোলে যে বহিস্থ ডি অরবিটালটা ফাঁকা থাকায় বিক্রিয়কের অণুগুলো এদের পৃষ্ঠতলে অধিশোষিত হয়। এটা মানে কি, যে লোভে পরে চলে আসে, যে এই যে হাইড্রোজেনগুলো যেখানে চলে আসে এটাকে আসলে আমরা অধিশোষণ বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে এতে বিক্রিয়কের মধ্যে থাকা পারস্পরিক বন্ধনগুলো ভেঙে যায়, মানে দেখো যখনই বিক্রিয়ক তোমার হচ্ছে ভাই এখানে পৃষ্ঠতলে এসে জমা হবে, সে তো একটা এখানে নেগেটিভ, আংশিক নেগেটিভ হয়ে জমা হচ্ছে, ফলে এদের মধ্যে একটা দুর্বল বন্ধন সৃষ্টি হয়, মানে বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যায়। ওকে, এতে করে বিক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন হয়, এভাবে অবস্থান্তর মৌল তোমার কি হিসেবে কাজ করতে পারে ভাই, এই প্রভাবক হিসেবে কাজ করে। আশা করি আমরা বুঝতে পারছি যে অবস্থান্তর মৌলগুলো কেন প্রভাবক হিসেবে কাজ করে এবং কিভাবে প্রভাবক হিসেবে কাজ করে। এমসিকিউর জন্য দুটো জিনিস এখানে মনে রাখবা, সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই পড়ছিলা হ্যাবার বস প্রণালীতে আমরা কি উৎপন্ন করি, অ্যামোনিয়া উৎপন্ন করি, সেখানে প্রভাবক হিসেবে তোমার আয়রনকে ব্যবহার করা হয়। দুটো জিনিস এখানে মনে রাখবা, হ্যাবার বস প্রণালীতে আমরা যখন অ্যামোনিয়া উৎপাদন করি সেই ক্ষেত্রে আমরা প্রভাবক হিসেবে আয়রনকে ব্যবহার করি। প্রভাবক হিসেবে আমরা কাকে ব্যবহার করি, আয়রনকে। ওকে, আচ্ছা, 2 নম্বরে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে স্পর্শ প্রণালীতে যখন আমরা H2SO4 উৎপাদন করি, স্পর্শ প্রণালীতে যখন আমরা H2SO4 উৎপাদন করি তখন আমরা প্রভাবক হিসেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডকে ব্যবহার করি। এই দুটো জিনিস এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস একটু মনে রাখিও। ওকে, তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের ভাই তোমার ডি ব্লক নিয়ে সব আলোচনা শেষ। ডি ব্লক নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করছি আসলে। তো আজকে চলো আমরা এরপরে এখন তাহলে তোমার এমসিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো বারবার আসে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আসো, ওকে, তাহলে আমরা আলোচনা করি তোমার ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো আমরা ডাইরেক্ট মুখস্থ রাখবো। এরকম কিছু জিনিস আছে, আমরা এফ ব্লক মনে নিয়ে আগামী দিন পড়বো। চলো আমরা প্রথমে আগে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো কী কী হতে পারে চলো আমরা দেখে আসো। দেখো, মনে রাখবা পর্যায় সারণীতে টোটাল গ্যাসীয় মল থাকে 11টি। পর্যায় সারণীতে টোটাল গ্যাসীয় মৌলের সংখ্যা কয়টা ভাই, 11টা। ওকে, 2 নম্বর মনে রাখবো সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম। এগুলো সব আমি পড়াবো, তড়িৎ ঋণাত্মক এগুলো এখনো পড়ে নেই, জাস্ট মুখস্থ রাখো। সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক
মৌল হচ্ছে আমার ভাই ফ্রান্সিয়াম। ওকে, তারপর 3 নম্বরে মনে রাখবা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে আমার ভাই ফ্লোরিন। ওকে, তারপর 4 নম্বরে যেটা মনে রাখবো সেটা সবচেয়ে বেশি আয়নীকরণ বিশিষ্ট মৌল হচ্ছে হিলিয়াম। সবচেয়ে বেশি আয়নীকরণ বিশিষ্ট মৌল, আয়নীকরণ কেন এগুলো আমরা পরে ব্যাখ্যা করবো ভাই, এগুলো নেক্সট ক্লাস থেকে ব্যাখ্যা স্টার্ট হবে। বিভব বিশিষ্ট মৌল এটা হচ্ছে আমার ভাই হিলিয়াম। ওকে, আচ্ছা, আর সবচেয়ে কম আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল হচ্ছে সিজিয়াম। সবচেয়ে কম আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল, কম আয়নীকরণ বিভব বিশিষ্ট মৌল হচ্ছে তোমার ভাই সিজিয়াম। ওকে, আচ্ছা, এরপরে যেটা মনে রাখবা সবচেয়ে বেশি গলনাঙ্ক বিশিষ্ট মৌল হচ্ছে টাংস্টেন। সবচেয়ে বেশি গলনাঙ্ক বিশিষ্ট মৌল হচ্ছে আমার ভাই টাংস্টেন। আর টাংস্টেনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা, একটা জিনিস মনে রাখবা জলের নিচে রাখা হয় হচ্ছে ফসফরাসকে। জলের নিচে রাখা হয় ফসফরাসকে। আর একটা জিনিস মনে রাখবা কেরোসিনের নিচে রাখা হয়, কেরোসিনের নিচে রাখা হয় সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, আয়োডিন এবং সিজিয়ামকে। কেন? কারণ এরা অধিক সক্রিয় থাকে ভাই। এদেরকে তুমি যদি উপরে রাখো তাহলে এরা খুব সহজেই বিক্রিয়া করে ফেলে। এদিকে কেরোসিনের নিচে রাখলে এরা সহজে বিক্রিয়া করে না, সক্রিয়তাটা কম থাকে। ওকে, এই জন্য। আচ্ছা, মনে রাখবো সবচেয়ে বিষাক্ত মৌল হচ্ছে প্লুটোনিয়াম। সবচেয়ে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলো ভাই, তোমার দেখবো এগুলো অনেক এমসিকিউতে আসে। বিষাক্ত মৌল হচ্ছে তোমার ভাই প্লুটোনিয়াম। আচ্ছা, এরপর মনে রাখবা তরল ধাতু কারা? তরল ধাতু মনে রাখবা মার্গারি এটা তরল ধাতু, গেলিয়াম হচ্ছে এটা তরল ধাতু, সিজিয়াম এটা তরল ধাতু, ফ্রান্সিয়াম এটা তরল ধাতু। ওকে, আচ্ছা, আসলে কোনো সময় ফ্রান্সিয়ামকে তরল ধাতু বলা হয় না, তাই তুমি এগুলো ফ্রান্সিয়ামটাকে ধরিও না, সিজিয়াম পর্যন্ত মনে রাখিও। আচ্ছা, এরপরে মনে রাখবে এখানে তোমার এখানে হচ্ছে নোবেল ধাতু। চলো আমরা এটাকে এই পাশে লিখে দিই। আমরা এরপর এখানে মনে রাখবো নোবেল ধাতু। নোবেল ধাতু, নোবেল ধাতু মানে কি? দামি ধাতু আর কি, বুঝছো? নোবেল ধাতু মনে রাখবা অরাম এবং প্লাটিনাম। আর নোবেল গ্যাস কারা? ওই যে তোমার গ্রুপ 18-তে যারা থাকে তারা। আচ্ছা, এরপর মনে রাখবা ল্যাসাইন নামক একটা পরীক্ষা আছে যেখানে সোডিয়ামকে ব্যবহার করা হয়। এটা অনেকবার পরীক্ষা আছে। ল্যাসাইন পরীক্ষায় কাকে ব্যবহার করা হয়? ল্যাসাইন পরীক্ষার জিনিসটা কেমন জানার দরকার নেই, জাস্ট এমসিকিউ জেনে রাখো। ল্যাসাইন পরীক্ষায় সোডিয়াম ব্যবহৃত হয়। সোডিয়াম, কারণ আমি তোমাকে বলছি এই চ্যাপ্টারে অনেক আজাইরা জিনিসপত্র আছে যেটা তোমার পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞেস করে। সো তুমি যদি সবগুলো দেখতে চাও সো তুমি সিলেবাস শেষ করতে পারবো না। এই জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই দেখাবো এখানে, কেমন? আচ্ছা, এরপরে মনে রাখবা তোমার এখানে বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। কেন? কারণ এটার আকার অনেক ছোট থাকে, তাই ইলেকট্রনকে ছেড়ে দেয় না। বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। আমরা এটি ডিটেলসে ব্যাখ্যা দেখবো পরে, এখন না। আচ্ছা, এরপরে মনে রাখবা সুপার অক্সাইড গঠন করে। প্রশ্ন করতে পারে কারা কারা সুপার অক্সাইড গঠন করে। সুপার অক্সাইড কি জিনিস আমি আগে দেখে আসছি, যাদের -1 থাকে। ওই যে অক্সিজেনের জারণ মান যদি -1 থাকে তখন সুপার অক্সাইড গঠন, -1/2 থাকে তখন, সরি। সুপার অক্সাইড গঠন করে কারা কারা? পটাশিয়াম, সিজিয়াম এবং রুবিডিয়াম। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে কয়েকটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, এমসিকিউর জন্য আমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে। এরপরে যখন আমরা আসলে দেখি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন যৌগের উৎস বা বিভিন্ন যৌগের আকরিকের উৎস। মানে বেসিক্যালি যেটা হয় যে ধরো আমরা যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম ইউজ করি, এগুলো কিন্তু আমরা বিভিন্ন আকরিক থেকে পাই। ওকে, তো
তো এদের এই আকরিকগুলো কারা কারা বা আমরা সোডিয়ামগুলো কোত্থেকে পাচ্ছি এটা জানাটা আমাদের জন্য অনেক জরুরি। এবং এখান থেকে এডমিশনের ডাইরেক্ট কোয়েশ্চন আসে এবং এই টপিকটা থেকে নাম্বার তোলাও সহজ। কেন ভাই সহজ? কারণ হচ্ছে তোমার এখানে এটা থেকে তুমি ডাইরেক্ট বোঝার কিছু নাই, ডাইরেক্ট মুখস্থ লিখে দিবা, সো তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবা। সো এখন যে টপিকটা পড়াবো এটা খুবই তোমার জন্য ইম্পর্টেন্ট। সেই টপিকটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, টেকনিক্যালি মুখস্থ রাখবা, আমি তোমাকে সব শিখিয়ে দিব, টেনশন নিও না। তাহলে চলো আমরা দেখি এখন আমরা পড়বো তোমার হচ্ছে বিভিন্ন যৌগের উৎস। বিভিন্ন যৌগের উৎস। আচ্ছা দেখো, আমরা প্রথমে আলোচনা করব সোডিয়ামের উৎস নিয়ে। ওকে, আমরা প্রথমে আলোচনা করব সোডিয়ামের উৎস নিয়ে, মানে সোডিয়ামকে আমরা কোন কোন আকরিক থেকে পাই। সোডিয়ামের উৎস নিয়ে বেসিক্যালি সকল যৌগেরই মিনিমাম 5টা উৎসের নাম তোমার মুখস্থ রাখতেই হবে, কারণ তোমাকে 5টা উৎসের নাম জিজ্ঞেস করবে, নাম লিখতে বলবে ডাইরেক্ট, আমি দেখাবো তোমাকে কোশ্চেনে, তোমাকে নামগুলো মনে রাখতেই হবে। ওকে, দেখো সোডিয়ামের প্রথম উৎসের নাম হচ্ছে রক সল্ট, এটা হচ্ছে সোডিয়ামের প্রধান উৎস রক সল্ট। রক সল্টের সংকেত কি? সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়ামের সেকেন্ড উৎসের নাম হচ্ছে তোমার ভাই নেট্রন। সেকেন্ড উৎসের নাম কি ভাই? নেট্রন। নেট্রনের সংকেত হচ্ছে তোমার NaCO3, সরি Na2CO3, আর তোমার হচ্ছে যে .H2O। এই নেট্রনকে আরেকটা বলা হয় নেট্রন বা সাজি, সরি না নেট্রন না, ট্রোনাকে বলা হয় সাজি মাটি। নেট্রন ঠিকই আছে, নেট্রনের সংকেত এটা। রক্তচূড়ার সংকেত হচ্ছে NaCl, নেট্রন হচ্ছে তোমার এখানে Na2CO3.H2O। 3 নম্বরে মনে রাখবা এটার উৎস হচ্ছে সোডা ফেলসপার। সোডা ফেলসপার। আমি যে সংকেতগুলো লিখে দিচ্ছি না, এগুলো দরকার হলে 15 থেকে 20 বার প্র্যাকটিস করবা, ভাই লিখে লিখে দেখে দেখে প্র্যাকটিস করবা, এগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে, কারণ এগুলো তোমার পরীক্ষায় এডমিশনে মাস্ট আসবে। এগুলো এইচএসসিতে আসবে না ভাই, কিন্তু এডমিশনে তুমি এটা শিওর থাকো এখান থেকে 10 থেকে 15 নাম্বার আসবে। তো তুমি এটা আমি যেগুলো লিখে দিব সবগুলো তুমি একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। কেমন? আশা করি এটা বুঝতে পারছো। সোডা ফেলসপারের সংকেত হচ্ছে Na2Al2O3.6SiO2। আচ্ছা, এরপর হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে ট্রোনা বা সজি মাটি। ট্রোনা বা সাজি মাটি, এটা সংকেত নেট্রনের মতোই, অর্থাৎ জাস্ট Na2CO3। আচ্ছা 5 নাম্বার দেখো, 5 নাম্বার মনে রাখবা বোরাক্স বা সোহাগা, অনেকবার পরীক্ষা আসছে, বোরাক্স বা সোহাগা। এটার সংকেত হচ্ছে ভাই Na2B4O7.10H2O। নাম্বার 6 হচ্ছে ভাই চিনি সল্ট পিটার। চিনি সল্ট পিটার, এটার সংকেত কিরকম ভাই? এটার সংকেত হচ্ছে তোমার NaNO3। ওকে, সেই সংকেতগুলো তোমার এখানে মুখস্থ রাখতে হবে। আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে এগুলো হচ্ছে সব সোডিয়ামের উৎস গেছে, এগুলো সবগুলো সোডিয়ামের উৎস গেছে। তাহলে চলো আমরা এরপরে নেক্সটে যাই, আসো। আচ্ছা নেক্সটে চলো আমরা দেখবো এখন পটাশিয়ামের উৎস। আমরা সোডিয়ামের উৎস দেখলাম, তাহলে চলো আমরা এখন দেখবো তোমার এখানে পটাশিয়ামের উৎস। আচ্ছা দেখো, পটাশিয়ামের উৎস নিয়ে অনেক কাহিনী হয়, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে ইজি রাখতেছে। দেখো প্রথমে 1 নম্বর আমরা যেটা মনে রাখবো, একটা হচ্ছে কার্নাইট আছে, কার্নালাইট, কার্নালাইট আছে, আর একটা আছে তোমার এখানে ক্যানাইট। এই দুইটা সংকেতে প্রচুর প্যাচ লাগে, আমি তোমার চোরাই বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, দেখো আস্তে আস্তে। তাহলে দুটো সংকেত আছে, একটা হচ্ছে কার্নালাইট, একটা হচ্ছে তোমার হচ্ছে ক্যানাইট। ওকে, কীভাবে মনে রাখবা দেখো, দোনো সংকেতেই এখানেও ক্যাসিয়াল থাকে, এখানেও ক্যাসিয়াল থাকে, এখানেও ম্যাগনেসিয়াম থাকে, এখানেও ম্যাগনেসিয়াম থাকে। ওকে, ডিফারেন্স হচ্ছে এখানে থাকবে Cl2, এখানে থাকবে SO4, এখানে থাকবে 6H2O, এখানে থাকবে 3H2O। আচ্ছা ভাই কীভাবে মনে রাখবো? চলো আমি তোমাকে টেকনিক শিখে আসো। দেখো ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস বলো তো, কার্নালাইটে দেখো ল আছে, ক্লোরিনেও দেখো ল আছে, তাহলে মনে রাখবা কার্নালাইটে ল আছে, তাহলে ক্লোরিনেও ল আছে, এভাবে মনে রাখবা। ওকে, তাহলে এটা তো ঝামেলা করলো যে কোথায় ক্লোরিন বসাবো কোথায় সালফেট বসাবো। দেখো এতটুকু তো সেম দোনোটার, KCl আর Mg সেম, মেনলি ঝামেলা লাগে কোথায় সালফেট বসাবো কোথায় ক্লোরিন বসাবো। তাহলে এটা কীভাবে মনে রাখবা? কার্নালাইটে ল আছে, তাহলে ক্লোরিনেও ল আছে, তাহলে ল দিয়ে মনে রাখবা। ওকে, তাহলে মনে রাখবা কার্নালাইটে
ল আছে, ক্লোরিনেও ল আছে। তাহলে ল দিয়ে মনে রাখবো। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এটা একটা খুবই কার্যকর একটা টেকনিক আছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো, তাই বক্স এখানে ফিল আপ করিনি। দেখো আরেকটা জিনিস কি, তাহলে দেখো আমাদের এতটুকু তাহলে কনফিউশন ক্লিয়ার যে এখানে Cl2 হবে কীভাবে বুঝছি, কারণ ল আছে এখানে। তাহলে এখানে ল নাই, তাহলে এখানে সালফেট হবে। এখন এখানে কখন 6 দিব, কখন 3 দিব। একটা জিনিস দেখো, তুমি যদি এই 2 আর 6কে গুণফল করো তাহলে তোমার এখানে 12 আসবে। এই 2 আর 6কে যদি গুণফল করো, এই 4 আর 3কে যদি গুণফল করো তাহলে তোমার এখানে 12 আসবে। তাহলে মেন কথা হচ্ছে তোমাকে 12 বানাতে হবে। তো 12 তুমি 2 × 6 করতে পারো, অথবা 4 × 3 করতে পারো। তোমাকে 12 বানাতে হবে। তাহলে দেখো তুমি কি 6 দিবা নাকি 3 দিবা কীভাবে বুঝবা? যেই মতো তুমি ক্লোরিন দিবা, তাহলে এখানে 2 দিছো না, তাহলে 12 বানানোর জন্য এখানে করে দিতে হবে, 6 দিতে হবে। যেই মতো তুমি এখানে সালফেট দিছো, তাহলে তুমি 4 দিছো না, তাহলে এখানে তোমাকে 12 বানানোর জন্য কত দিতে হবে? 3 দিতে হবে। এটা হচ্ছে একটা টেকনিক ভাই। ওকে, তাহলে আমি দেখো এটা কীভাবে মনে রাখতাম, আমি যেভাবে মনে রাখতাম, কার্নারের ল আছে তাহলে ক্লোরিন থাকবে এখানে, ক্যানাইডে ল নাই তাহলে সালফেট থাকবে। পানি কীভাবে মনে রাখতাম, এখানে 2 দিছি তাহলে 12 বানানোর জন্য এখানে 6 দিতে হবে, এখানে 4 দিছি তাহলে 12 বানানোর জন্য এখানে 3 দিতে হবে। সেটা হচ্ছে এখানে মেন কাহিনী। আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো আমি এটা বক্স করে দিয়ে এখানে আসো। তাহলে চলো আমরা 3 নম্বর উৎসের নাম দেখি। 3 নম্বর উৎসটা কোথায় গেছে? এখানে কলম, হ্যাঁ আসছে। 3 নম্বর উৎসের নাম হচ্ছে তোমার ভাই সিলভাইট। তাহলে মনে রাখবা 3 নম্বর উৎসের নাম হচ্ছে তোমার ভাই সিলভাইট। আর সিলভাইটের সংকেত হচ্ছে তোমার ভাই ক্যাসিয়াল। ওকে, 4 নম্বর হচ্ছে নাম হচ্ছে তোমার ভাই ফেলসপার, শুধু ফেলসপার। দেখো এটা ছিল সোডা ফেলসপার, তাই এটা সোডিয়াম বসছে এখানে। আর এটা পটাশিয়ামের উৎস, এটাকে পটাশ ফেলসপার বলবে, শুধু ফেলসপারও বলে। তাহলে এখানে যা সোডিয়ামের জায়গায় K2 বসবে, K2Al2O3.6SiO2। ভাই মুখস্থ রাখতে হবে ওগুলো, হ্যাঁ। তাহলে যদি তোমাকে কখনো সোডা ফেলসপার বলে তাহলে এটা লিখবা, শুধু ফেলসপার বললে বা পটাশ ফেলসপার বললে এটা লিখবা। ওকে, চিনি সল্ট পিটার বললে এটা লিখবা। কিন্তু যদি তোমাকে শুধু সল্ট পিটার বলে, তাহলে লিখবে এখানে KNO3। তাহলে জিনিসটা বুঝো, তোমাকে যদি বলে যে চিনি সল্ট পিটার তাহলে কিন্তু তুমি সোডিয়াম নাইট্রেট লিখবা। তোমাকে যদি বলে শুধু সল্ট পিটার তাহলে তুমি এখানে এই যে KNO3 লিখবা। ওকে, আশা করি জিনিসটা এখানে বোঝা গেছে। তাহলে চলো এরপর আমরা দেখি ম্যাগনেসিয়ামের উৎস দেখে আসো। তাহলে চলো আমরা এরপর দেখি তোমার এখানে ম্যাগনেসিয়ামের উৎস। ভাই এগুলো কষ্ট হইলেও তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। 15 থেকে 20 বার প্র্যাকটিস করো, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। কারণ আমি দেখাবো এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চন আসে। আচ্ছা, এটা যেটা মনে রাখবা ম্যাগনেসিয়ামের উৎস। দেখো এটা প্রথমে সোজা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যৌগ দুটাতে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে এই যৌগ কিন্তু ম্যাগনেসিয়ামের কিন্তু উৎস হবে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে কার্নালাইট। ম্যাগনেসিয়ামের উৎসের নাম হচ্ছে কার্নালাইট। সংকেত কীভাবে দেখো, একদম ইজি, ক্যাসিয়াল Mg, ল আছে তাই ক্লোরিন হবে, 2 দিছি তাহলে এখানে 6H2 হবে। তারপর দিন হচ্ছে ক্যানাইট, ক্যাসিয়াল ল নাই তাই ম্যাগনেসিয়াম সালফেট, 4 দিছি তাই এখানে 3H2O। ওকে, আর 3 নম্বরে দেখো, 3 নম্বরে মনে রাখবে এখানে এই তোমার ম্যাগনেসাইটের সংকেত হচ্ছে তোমার MgCO3। 4 নম্বরে মনে রাখবা তুমি এখানে ভাই এই ডলোমাইট, 19-এ পরে আসছে ডলোমাইটের সংকেত। তারপর চলো একবার দেখে ডলোমাইটের সংকেত হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট ডট ক্যালসিয়াম কার্বনেট। ওকে, 5 নম্বর মনে রাখবো তোমার এখানে হচ্ছে ভাই ইপসম লবণ বা এটাকে আমরা বলি ইপসোমাইট। এটার সংকেত হয় তোমার হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম সালফেট ডট 7H2O। ওকে, তো এগুলো গেছে তোমার এখানে ম্যাগনেসিয়ামের উৎস। আমাদের আরও তিনটা জিনিসের উৎস দেখতে হবে, তো আমরা দেখতে আস্তে আস্তে। প্রথমে আমরা দেখবো ক্যালসিয়ামের উৎস। আচ্ছা, কী কালার দিয়ে দেখতেছিলাম? নীল কালার দিয়ে। তারপর আমরা দেখি এখন ক্যালসিয়ামের উৎস। আচ্ছা,
তো চলো আমরা দেখি ক্যালসিয়ামের উৎস কি কি আছে। ক্যালসিয়ামের ভাই প্রথম উৎসের নাম হচ্ছে তোমার হচ্ছে ভাই ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সংকেত ক্যালসিয়াম কার্বনেট। ওকে, আচ্ছা ক্যালসিয়ামের সেকেন্ড উৎসের নাম হচ্ছে তোমার ভাই ডলোমাইট। একটু আগে যেটা শিখে আসছে, ক্যালসিয়ামের প্রথম উৎসের নাম হচ্ছে ডলোমাইট। এখানে আসলে যে সুবিধাটা হয়, একই যৌগ অনেক কিছু তোমার হচ্ছে উৎস হইতে পারে। যেমন আমরা একটু আগে দেখে আসছি ডলোমাইট তোমার ম্যাগনেসিয়ামের উৎস ছিল। ওকে, এরকম। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে হতে পারে জিপসাম। জিপসামের সংখ্যাটা তুমি 9টা দেখে আসছো। জিপসাম, জিপসামের সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। 4 নম্বরে মনে রাখবা অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট নাম কঠিন হলো সংকেত সোজা ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, 5 নম্বরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। নাম হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এটার সংকেত কীরকম? এটার সংকেত হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট 2.H2O। ওকে, এটা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিসের সংকেত। আশা করি এটা বুঝতে পারছো ভাই। সো ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে আসলে, এখানে আর কোনো উপায় নেই। আচ্ছা, এরপর যদি আমরা যাই, এরপরে হচ্ছে যে দেখবো হচ্ছে আমরা তোমার লোহের উৎস বা আয়রনের উৎস। লোহের উৎস তোমাকে যদি বলো লোহের উৎস বা লোহের আকরিক লেখো, বা যদি ক্যালসিয়ামের উৎস বা ক্যালসিয়ামের আকরিক লেখো, তাহলে এগুলো লিখে দিবা কেমন? আচ্ছা দেখো, লোহের উৎস 1 নম্বরের নাম হচ্ছে তোমার ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, এটার সংকেত হচ্ছে তোমার ভাই Fe3O4। 2 নম্বরের নাম হচ্ছে রেড হিমোটাইট। রেড হিমোটাইট, এটার সংকেত হচ্ছে তোমার ভাই Fe2O3। ওকে, তারপর আছে তোমার 3 নম্বর আছে লিমোনাইট। লিমোনাইট, এটার সংকেত হচ্ছে তোমার ভাই 2Fe2O3.3H2O। তোমার আমি বলতেছি এগুলো 15-20 বার প্র্যাকটিস করা লাগবে, নাহলে এগুলো মুখস্থ হবে না। এরপর আছে তোমার হচ্ছে ভাই অ্যাসপেথোস। এটার সংকেত হচ্ছে তোমার ভাই FeCO3। ওকে, আর আরেকটা আছে তোমার আয়রন পাইরাইটস। 5 নম্বর আছে আয়রন পাইরাইটস। এটার সংকেত হচ্ছে তোমার ভাই FeS2। আশা করি এটা বুঝতে পারছো এখানে। তাহলে চলো আমরা এরপরে যাই। এরপরে এখানে মনে রাখবো হচ্ছে ভাই তোমার তামার উৎস বা তামার আকরিক। তামার উৎস, আচ্ছা দেখো তামার উৎস কারা কারা আছে। প্রথমে মনে রাখবা কপার গ্ল্যান্স। 1 নম্বরে মনে রাখবা কপার গ্ল্যান্স। এর সংকেত কি হতে পারে? CO2S। নাম্বার 2 মনে রাখবা কপার পাইরাইটস। কপার পাইরাইটস, এটার সংকেত হচ্ছে তোমার CO2S.Fe2S3। ওকে, CO2S.Fe2S3। তারপর 3 নম্বর হচ্ছে তোমার ম্যালাকাইট। এটার সংকেত হচ্ছে তোমার CuCO3.CuOH2। এরপর একটা আছে 4 নম্বর, এটা হচ্ছে ম্যালকোনাইট। ম্যালকোনাইট হচ্ছে ম্যালাকাইট, আর হচ্ছে ম্যালকোনাইট। ম্যালকোনাইটের সংকেত সোজা CuO। ওকে, আচ্ছা 5 নম্বর আছে তোমার হচ্ছে অ্যাজুরাইট। আর অ্যাজুরাইটের সংকেত তোমার এখানে হয় 2CuCO3.CuOH2। ভাই এগুলো আমি জানি তোমার কষ্ট হবে, তারপরে কিচ্ছু করার নেই ভাই, তোমার এগুলো শিখতেই হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে। ওকে, আরেকটা আছে তোমার স্ট্রনশিয়ামের উৎস। স্ট্রনশিয়ামের উৎস তোমার 2টা জানলেই চলে, আসলে এর বেশি আসলে জিজ্ঞেস করা না। স্ট্রনশিয়াম থেকে কখনোই 5টা আমি জিজ্ঞেস করতে দেখি নেই, ম্যাক্সিমাম 2টা জিজ্ঞেস করবে তোমাকে, তো এটাও শিখে রাখো। স্ট্রনশিয়ামের উৎস,
স্ট্রনশিয়ামের উৎস, শুধু 2টা উৎস শিখলেই চলবে, 5টা উৎস কখনোই তোমার আসবে না। ওকে, তাহলে দেখো স্ট্রনশিয়ামের কোন কোন উৎস শিখবা তুমি। নাম্বার ওয়ান শিখবা তোমার এখানে ভাই সিলেস্টাইট। এটা সংকেত হয় SrSO4। নাম্বার 2 স্ট্রনশিয়ামানাইট। স্ট্রনশিয়ামানাইট, এটা সংকেত হবে তোমার SrCO3। ভাই এগুলা তুমি পরবর্তীতে ভুলে যাইও, কিন্তু এর পিছনে রাখবো যেন তোমাকে মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই ভাই, এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। ওকে, তাহলে এবার চলো আমরা কোয়েশ্চন ব্যাংকে কিছু প্রবলেম সলভ করে আসো। আগামী দিন হচ্ছে আমরা এ ব্লক মূল্য স্টার্ট করবো, আমাদের ডি ব্লক মূল্য মোটামুটি শেষ। আচ্ছা, তো আমাকে ফার্স্টে কোয়েশ্চন জিজ্ঞেস করছে এখানে যে অবস্থান্তর মূল্যসমূহের সাধারণ ইলেকট্রোমিনাস লিখো। আমরা সবাই জানি অবস্থান্তর মূল্য ইলেকট্রোমিনাস কী হয়, যে তোমার এখানে NS1 থেকে 2 থাকে আর N-1 D 1 থেকে 9 থাকে। ওকে, তাহলে চলো আমি লিখে দিই এখানে আসো এ সলিউশন। তাহলে এটা হবে অবস্থান্তর মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা হবে তোমার হচ্ছে ভাই NS1 থেকে 2 আর N-1 D 1 থেকে 9। এটা আমরা আগে পরে আসছি। দেখো সেকেন্ড কোয়েশ্চনটা বেশ ইন্টারেস্টিং। বলতেছে এখানে সেকেন্ড কোয়েশ্চনে সর্বোচ্চ কতগুলো অ্যামোনিয়া অণু মানে NH3 কোবাল্ট আয়নের সাথে যুক্ত হতে পারে এবং কেন। আচ্ছা, কোবাল্টের সাথে কতটা যুক্ত হতে পারে দেখো। আচ্ছা, কোবাল্টকে যদি আমরা দেখি, আমরা সবাই জানি কোবাল্টের তোমার হচ্ছে ভাই পারমাণবিক সংখ্যা কত হয়, আয়রন কোবাল্ট নিকেল, তাহলে আয়রনের 24 হলে কোবাল্টের হয় 27, রাইট। তো যদি আমরা ইলেকট্রোবিন্যাস দেখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7, এটা হয়, রাইট। আচ্ছা, এখন দেখো এখানে কাহিনী যেটা হয় কোবাল্টের বেলায় আমরা সবাই জানি কোবাল্ট আয়ন বলছে এখানে, কিন্তু তাহলে কোবাল্টের স্টেবল আয়ন কোনটা, কোবাল্ট 3+। আমরা সবাই জানি কোবাল্টের স্টেবল আয়ন কত হয় বলো তো, কোবাল্ট 3+ হয়। এটা আমি কত রাস্তা থেকে আসছি তোমাকে। তাহলে এটা কী হবে এখানে দেখো 3+ মানে 3টে ইলেকট্রন নাই, তার মানে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 3টে ইলেকট্রন সরবে করতে 4s তো 0 হয়ে যাবে আর 3d6 হয়ে যাবে। কেন? কারণ এখানে তোমার এখানে দেখো এখান থেকে 3টা যাবে না, তাহলে 2টা যাবে S থেকে, একটা যাবে D থেকে। ওকে, আচ্ছা, এখন তুমি যদি এখানে এই লাস্টের 2টা শক্তি স্তরকে যদি আঁকার চেষ্টা করো তাহলে কী হবে দেখো। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে যদি আমরা আঁকি তাহলে জিনিসটা যেটা হবে এখানে দেখো, এখানে একটা থাকবে তো আর এখানে একটা থাকবে। ওকে, দেখো এখানে তাহলে তোমার হচ্ছে ভাই এখানে আছে 2, এখানে থাকবে 3, তাহলে এখানে একটা ঘর দিয়ে দাও, এখানে একটা ঘর, তারপর তোমার এখানে একটা ঘর দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখানে দেখো 4s0, তার মানে এটা 4s0, কিন্তু এখানে 3d6 আছে, রাইট। এটা নর্মাল অবস্থায়, তার মানে এখানে একটা এখানে একটা এখানে একটা, তারপর তোমার এখানে একটা আর এখানে তোমার 2টা আছে। ওকে, এরকম অবস্থায় আছে। এখন বলছে কোবাল্ট কতগুলো অ্যামোনিয়া অণু কোবাল্টের সাথে যুক্ত হবে। এখন তুমি জিনিসটা লক্ষ্য করে দেখো, কাহিনী যেটা হয় অ্যামোনিয়া অণু যখন যুক্ত হয়, আমরা জানি যে কোনো যৌগ গঠন করার সময় এটাকে কী করতে হয়, উত্তেজিত করতে হয়। এটা তো সাধারণ অবস্থায়। যদি কোবাল্ট 3+টাকে আমি উত্তেজিত করি, যে কোনো যৌগ গঠনের সময় কিন্তু তাকে কী করা লাগে, উত্তেজিত করা লাগে। ওকে, যে কোনো যৌগ গঠন করার সময় তাকে আমরা সবাই জানি 9টা থেকে কী করা লাগে, উত্তেজিত করা লাগে। তো যদি এটাকে আমি উত্তেজিত করি তখন এখানে যেটা হবে, এটাকে উত্তেজিত করলে যেটা হবে, এই ইলেকট্রনটা দেখতেছি এখানে ফাঁকা স্থান আছে, তখন যেটা হবে দেখো এটার স্ট্রাকচারটা কীরকম হবে। লাস্টে উত্তেজিত করলে আমি যদি একটু নিচে দেখাই, কারণ এখানে উত্তেজিত কেন করব, কারণ এখানে অ্যামোনিয়া যুক্ত হবে। আমরা জানি যে কোনো কিছু যুক্ত হওয়ার সময় এটাকে উত্তেজিত করতে হয়, ফলে এই ইলেকট্রনটা এখান থেকে সরে গিয়ে এখানে চলে যাবে। এখানে যে কাহিনীটা আমি তোমাকে বুঝাই বলি, উত্তেজিত করলে কী হবে, এটা একটু অধিক এনার্জি লাভ করবে, ফলে এখানে যেটা হয় কাহিনী আমি তোমাকে বলি, 4s আর 3d এনার্জি কিন্তু প্রায় সেম লেভেলের হয়। ওকে, 4s আর 3d এনার্জি প্রায় সেম লেভেল, হ্যাঁ একটু অধিক হয় কিন্তু প্রায় সেম লেভেলের হয়। এখন যখন তুমি উত্তেজিত করবে এই ইলেকট্রনটাকে, তখন এটা দেখতেছি এখানে একটা ফাঁকা স্থান আছে, তখন ইলেকট্রনটা এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যাবে, এটা উত্তেজিত অবস্থায়। তাহলে এখন দেখো আমাকে জিজ্ঞেস করছে কতগুলো অ্যামোনিয়া অণু যুক্ত হতে পারবে। তাহলে দেখো এখানে যেহেতু একটা ফাঁকা স্থান আছে,
তাহলে এখানে একটা অ্যামোনিয়া যুক্ত হতে পারবে। তারপর তোমার এখানে দেখো এখানে একটা ফাঁকা স্থান আছে, তাহলে এখানে একটা অ্যামোনিয়া যুক্ত হতে পারবে, 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 অনুরূপভাবে এখানে একটা অ্যামোনিয়া যুক্ত হতে পারবে, যেহেতু এখানে ফাঁকা স্থান আছে। ওকে, তাহলে তোমাকে এটাই কোশ্চেন করছে যে সর্বোচ্চ কতগুলো অ্যামোনিয়া অণু কোবাল্ট আয়নের সাথে যুক্ত হতে পারবে। কারণ আমরা জানি কোবাল্টের স্টেবল হচ্ছে যে কোবাল্ট 3+, এটা রিলেটিভ হচ্ছে এরকম। কিন্তু যখন এটাকে আমি উত্তেজিত করবো, কারণ অ্যামোনিয়াকে যুক্ত করতে হলে আমাকে এটাকে উত্তেজিত করতে হবে, যে কোনো কিছু যখন যুক্ত হয় তখন উত্তেজিত করা লাগে। উত্তেজিত করলে এখানে বিজোড় ইলেকট্রন সৃষ্টি হচ্ছে 6টা, আর 6টার মধ্যে একটা একটা করে দেখো ফাঁকা স্থান আছে, তাহলে এই ফাঁকা স্থানগুলোতে একটা একটা করে অ্যামোনিয়া এসে বসতে পারবে। তাহলে সর্বোচ্চ কতগুলো অ্যামোনিয়া এসে বসতে পারবে? 6টা অ্যামোনিয়া এসে বসতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখবো যে যেহেতু সর্বোচ্চ 6টি বিজোড় ইলেকট্রন রয়েছে, সর্বোচ্চ 6টি বিজোড় ইলেকট্রন রয়েছে উত্তেজিত অবস্থায়, বিজোড় ইলেকট্রন রয়েছে উত্তেজিত অবস্থায়, তাই তোমাকে তাই সর্বোচ্চ 6টি অ্যামোনিয়া অণু, তাই সর্বোচ্চ 6টি অ্যামোনিয়া অণু কোবাল্টের সাথে যুক্ত হতে পারবে, কোবাল্টের সাথে যুক্ত হতে পারবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চন আমাকে বলতেছে যে পর্যায় সারণীতে ডি ব্লক মৌল কয়টা আছে? আমরা সবাই জানি পর্যায় সারণীতে ডি ব্লক মৌল আছে 41টা। তো এখানে আমাকে বলতেছে যে এটার এই শ্রেণীর প্রথম ও শেষ মৌল দুটির নাম, সংকেত ও পারমাণবিক সংখ্যা লিখো। এখন আমরা জানি এই কপারেট হচ্ছে মানে এই ডি ব্লকের প্রথম মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21 থাকে, এবং শেষ মৌলের নাম হচ্ছে তোমার ভাই কোপারনিসাম, যার পারমাণবিক সংখ্যা থাকে 112। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমাকে ফার্স্ট কোয়েশ্চনে চলে আমি আনসার দিয়ে আসো সলিউশনে। এই পর্যায় সারণীতে কতটি ডি ব্লক মৌল আছে? পর্যায় সারণীতে মোট 41টি ডি ব্লক মৌল আছে। তো এই শ্রেণীর প্রথম ও শেষ মৌলটির নাম লেখো। প্রথম মৌল হলো স্ক্যান্ডিয়াম, যেটাকে আমরা SC দিয়ে প্রকাশ করি, এবং এটার পারমাণবিক সংখ্যা হলো 21। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার ভাই 21 থাকে। ওকে, আচ্ছা, শেষ মৌলের নাম কি? শেষ মৌল হলো, একটু মুখস্থ রাখতে হবে ভাই, কোপারনিসাম। এটা হচ্ছে আমরা CN দিয়ে প্রকাশ করি, এবং এটার পারমাণবিক সংখ্যা তোমার এখানে 112 হয়। এটার পারমাণবিক সংখ্যা থেকে তোমার 112। ওকে, এটা আমার প্রথম আনসার গেছে। এবার 2 নম্বরে বলতেছে নিচের ডি ব্লক মৌলগুলোর কোনটা অবস্থান্তর ধাতু নয় এবং কেন? জিঙ্ক হচ্ছে অবস্থান্তর ধাতু নয়। কেন? কারণ জিঙ্কের ডি অরবিটাল 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। ওকে, তাহলে এখানে আমরা মনে বলবো এখানে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, কারণ জিঙ্কের সুস্থিত আয়ন জিঙ্ক 2+ এর তোমার এখানে সর্বশেষ বা বহিস্থ ডি অরবিটাল, বহিস্থ ডি অরবিটাল 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এই বহিস্থ ডি স্তর, তাই বহিস্থ ডি অরবিটাল বা ডি শক্তি স্তর
উপশক্তি স্তর 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বলে 10টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বলে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, বৈশিষ্ট্য ডি উপশক্তি স্তর। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি এখানে। তাহলে চলো আমরা এখানে যাই। তো এখানে আমাকে বলতেছে তোমার এখানে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ও ডায়াম্যাগনেটিক পদার্থ বলতে কি বুঝো? এগুলো আমরা সবাই জানি। তারপরে চলো জিনিসটা আমি তোমাকে দেখাই দিই এখানে। আমরা আলোচনা করি তোমার ফার্স্টে সলিউশন। প্যারাম্যাগনেটিক, তাহলে প্যারাম্যাগনেটিকের ডেফিনেশন হচ্ছে যে সকল চুম্বক পদার্থকে চুম্বক পদার্থকে চুম্বক ক্ষেত্রে রাখলে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে চুম্বক ক্ষেত্রের দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। তাদেরকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। ওকে, তারপর এই জায়গাগুলো নিয়ে আমরা একদম এই চ্যাপ্টারের শেষের দিকে আলোচনা করবো, বুঝছো? প্যারাম্যাগনেটিক এখানে আমরা আলোচনা করতেছি না। এই চ্যাপ্টার যখন আমরা শেষের দিকে চলে যাবো একদম ডিটেলস আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। আচ্ছা, ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে ভাই? ফেরোম্যাগনেটিক এটা হচ্ছে ভাই যে সকল পদার্থকে চুম্বক ক্ষেত্রে রাখলে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে। দিকে রাখলে চুম্বক ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বক ক্ষেত্র লাভ করে। শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। এগুলো আমরা আগে তোমাকে বলে আসছিলাম, রাইট? আচ্ছা, কিন্তু ডিটেলস আমি তোমাদেরকে পড়াইনি, ডিটেলস আমি পরে পড়াবো, এখন পড়াইনি, এই চ্যাপ্টার লাস্টে পড়াবো। তারপরে হচ্ছে তোমার আছে ডায়াম্যাগনেটিক। আচ্ছা ভাই, ডায়াম্যাগনেটিক কাকে বলবো? যারা বিপরীত দিকে চুম্বকত্ব লাভ করে সামান্য। চুম্বক ক্ষেত্রে রাখলে চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে। ওকে, আচ্ছা, আশা করি জিনিসগুলো আমরা এখানে বুঝতে পারছি যে প্যারাম্যাগনেটিক কারা, ফেরোম্যাগনেটিক কারা, ডায়াম্যাগনেটিক কারা। এখন তোমার জিজ্ঞেস করছে ডি ব্লক মৌলসমূহ সাধারণত কোন ধরনের হয়? আমরা সবাই জানি ডি ব্লক মৌলগুলা নর্মালি তোমার হচ্ছে ভাই প্যারাম্যাগনেটিক হয়, তবে কিছু কিছু ফেরোম্যাগনেটিক থাকে এবং খুবই কম সংখ্যক ডায়াম্যাগনেটিক থাকে। ওকে, তাহলে এখানে বলবা যে ডি ব্লক মৌলসমূহ সাধারণত প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক হয়। ভাই এই টপিকটা নিয়ে আমি এখন ডিটেলস পড়াইনি, আমি একদম লাস্ট থেকে পড়াবো এই চ্যাপ্টারের। প্যারাম্যাগনেটিক হয় তবে
কিছু কিছু ডায়াম্যাগনেটিক হয়, বিশেষ করে যারা অবস্থান্তরমূল না ডায়াম্যাগনেটিক হয়। ওকে, আশা করি জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে তোমরা নেক্সটে যে আসো, নেক্সটে দেখো আমাকে বলতেছে এখানে যে অভিজাত গ্যাসগুলো কী কী এবং তাদের বাস্তব প্রয়োগ লেখো। এটা একটু পরে আনসার দিচ্ছি। দেখো আমরা সবাই জানি অভিজাত গ্যাস কারা কারা। দেখো অভিজাত গ্যাস মানে করা নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তো অভিজাত গ্যাসগুলো হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে তোমার হচ্ছে হেনারকুরিন, জিনিয়াস, রাধুনি। আচ্ছা, এখানে আমাকে বলছে বাস্তব প্রয়োগ লিখো। ভাই হিলিয়ামের বাস্তব প্রয়োগ কী ছিল? ওই যে ডুবুরিরা ব্যবহার করে, ডুবুরিরা হিলিয়াম ও অক্সিজেনের মিশ্রণ ব্যবহার করে। তারপর তোমার হচ্ছে ভাই নিয়নের ব্যবহার কী ছিল? লেজার বিম তৈরিতে ব্যবহৃত হয়, লেজার বিম। তারপরে তোমার হচ্ছে ভাই আর্গনের ব্যবহার কী ছিল? ওই ওয়েল্ডিংয়ের কাজে ব্যবহার করা হয়। ওকে, তারপরে তোমার এখানে ক্রিপ্টনের ব্যবহার কী ছিল? আমরা সবাই জানি ক্রিপ্টন হচ্ছে তোমার ওই যে ফটোগ্রাফিক মানে ফ্ল্যাশ লাইট না কোথায় জানি ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, ক্রিপ্টন আর জ্যানন আমি চলো এখানে লিখে দিই। আমি যেটা ভুলে গেছি তোমাদেরকে তো পড়াইছি, আমার এটা খেয়াল নেই আসলে, আর স্পেশালি এক্সাক্ট মনে নেই। তারপরে ক্রিপ্টন মনে মেবি কোথায় জানি ব্যবহৃত হয়? ফ্ল্যাশ লাইট। ওকে, আচ্ছা। আর তোমার হচ্ছে ভাই রেডন কোথায় ব্যবহৃত হয়? ক্যান্সারে। আমরা শিখছিলাম, তাই না ভাই? আশা করি এটা বুঝতে পারছো। এরপরে বলছে জ্যাননের পক্ষে যৌগ গঠন করা সহজতর। কারণ আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, কারণ জ্যাননের আকার বড় হয় বলে, মানে শেষ শক্তি স্তরে আসলে তোমার ওই ইলেকট্রনগুলোর উপরে কন্ট্রোল থাকে না, তাই তোমার জ্যানন এখানে সহজেই ওই ফ্লোরিনের সাথে তোমার এখানে যৌগ গঠন করতে পারে। এটা তোমরা নিজেরা লিখবে, এটা তোমাদের বাড়ি কাজ। এটা আমি লিখে দিয়েছিলাম, এটা তোমাদের বাড়ি কাজ। ওকে, আচ্ছা। এরপরে চলে যাই, লোহা ও তামার আকরিকের 5টি নাম লিখো, কপারের প্রধান 5টি আকরিকের নাম লিখো, মানে কপার বা তামা। তাহলে চলো আমরা লিখছি এগুলো। এখান থেকে দেখো আমরা এখানে লোহার আকরিক কপি করে নিয়ে আসো, কপি করলাম। তাহলে হচ্ছে লোহার আকরিক। এখানে তুমি লোহার উৎস না বলে এখানে লোহার আকরিক লিখে দিবা, তাহলে হবে জাস্ট লোহের আকরিক। আর তামার আকরিক বলছো না, তাহলে এটারে কপি করে এখানে লিখে নিয়ে আসবা, শেষ। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমার ভাই তামার আকরিক, তামার আকরিক। আশা করি এটা বুঝতে পারছি আমরা এখানে ভাই। তাহলে আমি দাগ দিয়ে দিই এখানে, হ্যাঁ শেষ। আচ্ছা, তো উৎস সোডিয়াম এবং ক্যালসিয়ামের উৎস এটা তো আমি শিখেছি। দেখো এটা আমরা নিজেরা পারবো, এগুলো আমি লিখে দিছি, এটা নিজেরা ফিল আপ করবো এগুলো। ওকে, তাহলে এই কোশ্চেনটা তোমাদের বাড়ি কাজ থাকবে। দেখো আমি যে কী কালার তৈরি হয় সেটাও শিখে দিয়েছিলাম, এই উৎসগুলো তো আজকে আমি শিখালাম, তাহলে এগুলো তোমরা নিজেরা লিখবা। এটা আমি নেক্সট দিন দেখাবো, এটাও নেক্সট দিন দেখাবো, এগুলো নেক্সট দিন দেখাবো। তাহলে চলে গেছে এমসিকিউ সলভ করি। আসো, ফার্স্টে বলতেছে এখানে আমাকে ডি ব্লক মডেলের বৈশিষ্ট্য 9 কোনটি? পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়, এটা বৈশিষ্ট্য। উচ্চ গণনাঙ্ক স্ফুটনাঙ্ক দেখা যায়, এটাও বৈশিষ্ট্য। বিদ্যুৎ তাপ পরিবারের সুপরিবাহী, এটাও বৈশিষ্ট্য। হালকা ধাতু নয়, এরা কি হয়? ভারী ধাতু হয়। এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে ডি ব্লকের মৌলসমূহ ভারী ধাতু হয়। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত 9 কোনটি? পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, জটিল আয়ন গঠন করে। এরা হচ্ছে যে প্যারাচুম্বকীয় হয়, এরা ডায়াচুম্বকীয় না। এরা কী হয় বলতো? প্যারাচুম্বকীয় হয়। তাহলে এই জিনিসটা কিন্তু বৈশিষ্ট্য না। ওকে, ম্যাঙ্গানিজের জারণ অবস্থা 9 কোনটি? +7 ম্যাঙ্গানিজের হয় না, +5 পর্যন্ত হয়। আচ্ছা, এরপরে বলছে অবস্থান জটিল আয়নে সবুজ বর্ণ শোষণ করলে দ্রবণের বর্ণ কীরূপ হবে? এটা তোমাকে আমি গত ক্লাসে পড়ছিলাম যে সবুজ বর্ণ হলে আসলে কী হয়? বেগুনি লাল হয়। ওকে, আচ্ছা, কোনটা ভারী ধাতু? আমরা জানি ডি ব্লকের মৌলগুলো তোমার হচ্ছে ভারী ধাতু হয়। যে ডি ব্লকের মৌল এখানে ক্যাডমিয়াম আছে আর হচ্ছে আয়রন আছে। কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ক্যাডমিয়াম কিন্তু নিচের দিকে থাকে, তাহলে আয়রন থেকে কিন্তু ক্যাডমিয়ামের ভর বেশি। কেন? কারণ নিচের দিকে থাকলে প্রোটন বেশি থাকে, তো প্রোটন যত বেশি থাকবে তত তোমার ভর বেশি হবে। আচ্ছা, প্রোটন নিউট্রিয়েন্ট বেশি থাকে আসলে। তো নিচের কোন পরমাণুর ডি অরবিটাল ইলেকট্রন আছে? আচ্ছা,
স্ক্যান্ডিয়াম হবে, বাকি সবাই তো এস ব্লক মৌল বা পি ব্লক মৌল। এরপরে বলছে কি ডি ব্লকের মৌলের জটিল যৌগ গঠন কিসের উপর নির্ভর করে না। এটা একটু মনে রাখিও বা এটা হবে অপশন সি, অর্থাৎ ডি ব্লক মৌলের জটিল যৌগ গঠন কিসের উপর নির্ভর করে না, ধাতব আয়নের পারমাণবিক ভরের উপর। এটা কষ্ট করে মনে রাখিও। এবার দেখো বলছে কি নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে না। আমরা জানি ডি ব্লক মৌলগুলো মানে অবস্থান্তর মৌলগুলো করে, কিন্তু অ্যালুমিনিয়াম তো অবস্থান্তর মৌল না, এটা করবে না। তারপরে তোমার এখানে রঙটি রঙিন যৌগ গঠন করে নিকেল। NH2 উৎপাদনে হ্যাবার পদ্ধতিতে প্রভাবক হিসেবে কোনটাকে ইউজ করি আমরা, V2O5। যেমন একটু দেখো আমরা এখানে লিখছি যে আমরা যখন তোমার কোথায় গেল এটা, সরি NH2 উৎপাদনে Fe, আমি তো বলি আমার কনফিউশন লাগতেছিল। NH2 আমরা কি ইউজ করি, Fe ইউজ করি। সরি ভাই, খেয়াল করিনি আমি এটা। NH2 আমরা ইউজ করি তোমার হচ্ছে Fe। ওকে, আচ্ছা। তারপর দেখো, তারপরে যদি আমরা যাই, এখানে আমাকে বলছে নিচের কোনটি সঠিক নয়। আচ্ছা, এগুলো আমি নেক্সট দিন দেখাবো, আজকে দরকার নেই, এরপরে বিষয় নেক্সট দিন দেখাবো। আজকে বেশি লেন্থি হয়ে গেছে লেকচারটা। আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।